আচ্ছা, কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ জি ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাইয়া। ওকে, লেটস গেট স্টার্টেড। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কতটুকু আগাইছিলাম আমাকে কেউ রিকল করতে পারবে? যে আমরা গত ক্লাসে এনপিভি আর পেব্যাক পিরিয়ড এই দুইটা বিষয় দেখছিলাম ভাইয়া। ভাই আমরা লাস্ট হচ্ছে ওই এনপিভির পারফর্মার পড়ার একটা কথা ছিল। প্রোফর্মা না? জি জি। ভেরি নাইস। এরপরে হচ্ছে আজকে কেউ আছে যে হচ্ছে লাস্ট ক্লাসে জয়েন করেনি? এনিওয়ান যিনি লাস্ট ক্লাসে ছিলেন না? আজকে নতুন? হ্যালো, আমার এখানে একটু ইলেকট্রিসিটির প্রবলেম হয় এখন, ঝড় বাতাস। সো লাইনে যদি কোনো ডিস্টারবেন্স হয় ভাববেন হচ্ছে একটু ইলেকট্রিসিটি ইস্যুস। হ্যাঁ, ওকে। আচ্ছা, আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে? আমরা তো মোটামুটি পড়াশোনা শুরু করে দিয়েছি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, কোনো প্রিলিমিনারি প্রশ্ন, কোনো তথ্য জানতে চাচ্ছেন? ভাই আমরা যতটুকু দেখছি আপাতত অতটুকুতে তেমন কোনো কোশ্চেন্স অ্যারাইজ হয়নি। ওকে, ভেরি গুড। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, আমরা শুরু করি। প্রিভিয়াস যে ক্লাসটা ছিল, প্রিভিয়াস ক্লাস থেকে আমরা কন্টিনিউশন করব। প্রিভিয়াস ক্লাসে আমাদের খুব বেসিক পড়াশোনা ছিল, নেট প্রেজেন্ট ভ্যালু অ্যান্ড এটার রিলেটেড কিছু আমার এক্সপেন্সেস যেগুলো আমার রেলেভেন্ট কস্ট হইতে পারে, এই ধরনের কিছু টার্মস আমরা দেখছি। আমরা আরো দেখছিলাম হচ্ছে একটা প্রোফর্মা স্টেটমেন্ট, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। দিস ওয়ান, তাই না? এটা তো আমি বুঝাইছিলাম না? বুঝাইছিলাম? হ্যালো, জি পুরোটা বোঝানো হয় নাই ভাই, এখানে ট্যাক্স অন রিটেন ডাউন অ্যালাউন্স এইটুকু এটা বাদ ছিল। ওকে, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ মুস্তাফিজুর রহমান ভাই, ইউ আর ফলোইং দ্য ক্লাস। আমি বাকিদেরকে একটু বলবো হচ্ছে অ্যাক্টিভ হওয়ার জন্য। ওকে, আমরা একটু দেখি। সবার কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নিয়ে আইডিয়া আছে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কয়ভাবে হয়? কেউ কি বলতে পারবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত প্রকার? মানে কোন 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 মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়? জি জি জি।
straight line, double declining, reducing. ওকে, ওয়াইডলি ইউজড হচ্ছে স্ট্রেট লাইন এন্ড ডাবল ডিক্লাইনিং, তাই না? জি ভাই। আমরা একটু দেখি, আমার স্ক্রিনটা যদি দেখা যায় আপনারা একটু রেসপন্স করবেন। দেখা যায়। দেখা যায়? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আমরা একটু দেখি। আমার এক্সামের মধ্যে নেট প্রেজেন্ট ভ্যালু যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে আমার কিছু ইয়ার থাকবে, ইয়ারে আমার হচ্ছে টার্নওভার, সেলস, রিসিভস, এইটা হচ্ছে আমার টপ লাইন অ্যামাউন্ট, যেটা আমার ক্যাশ ইনফ্লোস। এখান থেকে আমার এক্সপেন্সকে ডিডাক্ট করতে হবে। এক্সপেন্সকে ডিডাক্ট করার পরে আমি রিকোয়ার্ড ইনভেস্টমেন্টকে যদি মাইনাস করি আর এই সবগুলোর যে প্লাস অ্যামাউন্টটা এটা বের করি, দেন দ্য ডিফারেন্স উইথ দ্য প্রেজেন্ট ভ্যালু ডিফারেন্স হচ্ছে আমার নেট প্রেজেন্ট ভ্যালু। তো এটা মোটামুটি আমাদের সবার বেসিক আইডিয়াটা এতক্ষণে হয়ে যাওয়ার কথা। এখানে একটা টপিক থাকে, সেটা হচ্ছে রিটেন ডাউন অ্যালাউন্সেস, যেটা দিস ওয়ান, ট্যাক্স অন রিটেন ডাউন অ্যালাউন্সেস। এটা হচ্ছে আমাদের একটা অপরিচিত একটা টপিক, একটু ক্রিটিক্যাল আছে। তো সবাইকে বলবো খাতা কলম নিয়ে বসার জন্য, যাতে আপনারা আপনাদের ক্যালকুলেশনটা সাইমালটেনিয়াসলি আমার সাথে করতে পারেন আর কি। তো ফর এক্সাম্পল আমি ধরলাম হচ্ছে ট্যাক্স রেট 30%। ওকে, ট্যাক্স রেট যদি 30% হয়, আমি যদি আমার যে ইনকামটা থাকে, ইনকামের উপরে যদি আমি 30% ট্যাক্স চার্জ করি, সেক্ষেত্রে আমার ইনকামটা তো, আমি নেট ইনকামের কথা বলতেছি, ওকে, ইনকাম বিফোর ট্যাক্স, এটাতে যদি আমি 30% ট্যাক্স চার্জ করি, সেক্ষেত্রে ইনকাম বিফোর ট্যাক্সের মধ্যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে কিনা? আছে? জি আছে। ওকে, এই ইনকাম বিফোর ট্যাক্সে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা থাকার কারণে আমার অ্যাকচুয়াল ট্যাক্স পেমেন্ট আর চার্জ ট্যাক্স পেমেন্টের মধ্যে একটা ডিফারেন্স হয়। আমি যদি দেখাই এরকম, সেলস 100, আমার ওপেক্স অপারেটিং এক্সপেন্স হচ্ছে 40, ডেপ্রিসিয়েশনটা ওপেক্স এর ভিতরে থাকে, তারপরও আমি আলাদা করে দেখাচ্ছি, এটা ওপেক্স এর ভিতরে এটা থাকার কথা, আমি আলাদা করে দেখাচ্ছি ক্যালকুলেশনের পারপাসে। আমার ইনকাম বিফোর ট্যাক্স, একটু এটা বুঝলে মোটামুটি ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যাবে। ইনকাম বিফোর ট্যাক্স কত টাকা, এই দুইটা মাইনাস ট্যাক্স, আমি যদি 30% ধরি, ইন্টু 30, আপনারা একটু করবেন জিনিসটা, তাইলে একসাথে বোঝা হয়ে যাবে। ট্যাক্স হচ্ছে 12 টাকা, নেট ইনকাম 40 মাইনাস 12, 28 টাকা। এখন আমরা একটু দেখি, সেটা হচ্ছে কি এই 28 টাকার মধ্যে, ওকে, এই যে 20 টাকা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স চার্জ করছি, এই 20 টাকা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স চার্জ করার কারণে আমার ক্যাশ ইনকামটা 20 টাকা আন্ডারস্টেটেড, আমার অ্যাকচুয়াল ইনকাম হওয়ার কথা ছিল 60, তাই না? ডেপ্রিসিয়েশন বাদ দিলে। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন ছাড়া আমার 60 হওয়ার কথা ছিল না? জি ওকে, তাইলে ডেপ্রিসিয়েশন ছাড়া আমার ট্যাক্স হওয়ার কথা ছিল কত, 18, আর ইনকাম হওয়ার কথা ছিল এটা মাইনাস এটা 42 টাকা, রাইট? জি তাইলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের কারণে আমি 6 টাকা কম ট্যাক্স দিচ্ছি না? জি বুঝে গেছে? জি ভাইয়া। ওকে, তাইলে এখানে
ডিফারেন্স ইন ডেপ্রিসিয়েশন ট্যাক্স বিকজ অফ ডেপ্রিসিয়েশন এটা কত 6 টাকা তাই না এই 6 টাকাটা আপনি দেখবেন যে আমার যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটার 30% 30%. বুঝা গেছে ক্লিয়ার আরেকবার তাইলে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের উপরে ট্যাক্স সেভিংস এর পরিমাণ কত আমার ডেপ্রিসিয়েশন ইনটু ট্যাক্স রেট তাই না জি ওকে তাইলে আপনার যদি একটা ইনভেস্টমেন্ট থাকে ফর এক্সাম্পল 500 টাকার একটা ইনভেস্টমেন্ট আপনার ইনিশিয়ালি আছে তাইলে এটা যদি আপনি 4 ইয়ারে ডেপ্রিসিয়েট করেন পার ইয়ারে ডেপ্রিসিয়েশন কত হয় কত পার্সেন্ট করে 125 125 যদি আপনার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স পার ইয়ারে হয় দেখা যাচ্ছে সিলেক্টেড অ্যামাউন্টটা স্ক্রিনের মধ্যে 125 ওকে জি জি তাহলে এটার আমার যদি 30% ট্যাক্স রেট হয় আমার 37.5% ট্যাক্স সেভিংস আছে তাই না প্রত্যেক বছর আছে এটা হ্যাঁ এভরি ইয়ারে এই 37.5 হচ্ছে আমার এভরি ইয়ারে ট্যাক্স সেভিং এটা আমার একদম ডিরেক্ট ক্যাশ সেভ হচ্ছে বুঝা গেছে এটা আমার একটা সেভিংস সেজন্য এই রিটেন ডাউন অ্যালাউন্সটা এই ট্যাক্স সেভিংসটা আমার কি করতে হবে অ্যাড করতে হবে ক্লিয়ার ক্লিয়ার ওকে তাইলে এটা হচ্ছে আমার কোন অ্যামাউন্ট থেকে আসবে তিনটা স্টেপ ফার্স্ট স্টেপ হচ্ছে কি আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আইডেন্টিফাই করতে হবে সেকেন্ড স্টেপ হচ্ছে পার ইয়ারে ডেপ্রিসিয়েশনটা আইডেন্টিফাই করতে হবে থার্ড স্টেপ হচ্ছে এটার উপরে ট্যাক্স সেভিংসটা আইডেন্টিফাই করতে হবে ক্লিয়ার জি ভাইয়া ক্লিয়ার ওকে এখন এই তিনটে স্টেপের মধ্যে আরেকটা স্টেপ বাকি আছে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন মেথডে এই যে 37.5 বের করলাম এটা তো আমার কি স্ট্রেট লাইন মেথড না স্ট্রেট লাইন ওকে আমার তো ডাবল ডিক্লাইনিং ও হতে পারতো রাইট হুম। ওকে তো দেখি ডাবল ডিক্লাইনিং হইলে কি রকম হইতো আচ্ছা ডাবল ডিক্লাইনিং মেথড কি সবার ক্লিয়ার নাকি কারোর জন্য রিপিট করতে হবে আমি সবাইকে এর আগেও বলছিলাম আমরা এখানে একটা টিম রাইট তো কারোর জন্য উইকনেসও না স্ট্রেংথও না সবাই একদম সেম প্যারালাল একটা ইউনিভার্সে আছে মনে করতে হবে এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে ওকে সবাই একটা রেসে যদি দৌড়ায় আমরা সবাই পাশ ওকে কেউ কি আমাকে বলতে পারবে ডাবল ডিক্লাইনিং মেথডটা কেউ জানতে চাচ্ছে বা একটু রিপিট করলে ভালো হয় রিপিট করুন ওকে স্ট্রেট লাইন মেথডে আমার নাম্বার অফ ইয়ার্স যেটা ওই নাম্বার অফ ইয়ার্স দিয়ে আমি কি করি ডিভাইড করলে আমি আমার পার ইয়ারে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা পেয়ে যাই সিম্পল এজ দ্যাট ওকে ডাবল ডিক্লাইনিং মেথডে হচ্ছে রেটটা ফর এক্সাম্পল শুরুতে 40% তারপরে 20% তারপরে 10% এইভাবে হবে একটা শুরুর দিকে একটা বড় ধরনের ডেপ্রিসিয়েশন চার্জ করে ফেলা হয় তারপরে আস্তে আস্তে কমতে থাকে বুঝা গেছে এটা হচ্ছে ডাবল ডিক্লাইনিং মেথড তাহলে প্রথম বছরে যদি আমি 40% ডেপ্রিসিয়েশন চার্জ করি তাহলে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আসতেছে 200 তাই না জি আর এটার 30% প্রথম ইয়ারে রিটার্ন ডাউন অ্যালাউন্স আসতেছে কত 60 টাকা 200 30% দ্যাট ইজ 60 আর ইয়ার 2 তে গিয়ে আমার ডেপ্রিসিয়েশন আসতেছে 60 টাকা কেমনে এই 60 টাকাটা কেমনে পাইছি রিমেনিং হ্যাঁ 20% সেকেন্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন রেট হচ্ছে 20% ওকে তাইলে 60 500 থেকে যেটা আমার টোটাল ইনভেস্টমেন্ট এটার থেকে আমি প্রথম ইয়ারের যে ডেপ্রিসিয়েশন 200 সেটা বাদ দিলাম তাহলে আমি পাই 60 আর 60 এর 30% হচ্ছে 18 ক্লিয়ার জি ভাই তাইলে আচ্ছা এরপরে ইয়ার 3 তে কত ধরি হচ্ছে 20% তাহলে কত থাকবে আর 300 - 60
into 20%. 48 48. দেখি 500 বিয়োগ 260, তাই না? ভেরি গুড। 500 থেকে আমি আগের দুইটা বছরের ডেপ্রিসিয়েশন বাদ দিলাম 260, আর আমার থাকে হচ্ছে 240, 240-এর 20% হচ্ছে 48। তাহলে আমার রিটেন ডাউন অ্যালাউন্স কত হবে? 48 এর 20%, 30%, 14.4. 48 ইন্টু 30%। 14.4. ওকে, 14.4। আচ্ছা, ইয়ার ডেপ্রিসিয়েশন কত হবে? Sorry, ইয়ার 4 এ গিয়ে আমার ডেপ্রিসিয়েশনটা কত হবে? oh year 4 এ গিয়ে হ্যাঁ, 9.6 নাকি? ইয়ার 4 ভাই স্ক্রিন দেখছি না। একটু এখনই দেখতে পারবেন, আমার হচ্ছে কারেন্টটা চলে গেছে। হ্যাঁ, এটা বন্ধ হয়ে যাবে না? আচ্ছা, আমি বলছিলাম এখানে কারেন্ট চলে যাইতে পারে, তো কারেন্ট চলে গেছে, আবার ওয়াইফাইটা কানেক্ট করলাম। এখন দেখা যাচ্ছে তাই না স্ক্রিন? আসে না এখন। না, এখন আসে নাই। ঠিক আছে। জি। ওকে, ইয়ার 4 এর ডেপ্রিসিয়েশন রেট কত? ইয়ার 4 এ ডেপ্রিসিয়েশন রেট তো আর লাগবে না, এটা আমার লাস্ট ইয়ার না? তাহলে 4 বছর। এখানে গিয়ে আমার রিমেইনিং যেটা থাকবে সেটাকে আমার কি করতে হবে? 100% ডেপ্রিসিয়েট করতে হবে। আমার বাকি এটা আছে তাই না, 192, তাই তো? রাইট। আমার তাহলে রিটার্ন অ্যালাউন্স হবে এটারই 30%। তাহলে লাস্ট ইয়ারে গিয়ে ডাবল ডিক্লাইনিং মেথড একটা কি আছে, মেকানিজম আছে। বুঝা গেছে? জি। ওকে, তো দিস ইজ দ্য সামেশন অফ রিটার্ন ডাউন অ্যালাউন্স ফর ইউর এক্সাম। দুইটাই মেথড, এর বাইরে আর কিছুই নাই। এটাতে ভুল করা মানে হচ্ছে মানে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া, হুদাই। এখানে মিস্টেক করার কোনো রিজনই নেই। একটা স্ট্রেট লাইন, একটা ডাবল ডিক্লাইনিং এ লাস্ট ইয়ারের এটা একটু ঝামেলা, ওইটা ক্যালকুলেশনটা জানতে হবে। বোথ ক্ষেত্রে ইউ টেক দ্য রেট অফ দ্য ডেপ্রিসিয়েশন, রেট অফ দ্য ট্যাক্স মাল্টিপ্লাইড বাই দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এটাই মোটামুটি সামেশন। রেট গুলো কি আলাদা আলাদা ভাবে বলা থাকবে ভাইয়া? ডাবল ডিক্লাইনিং এর রেট অবশ্যই আলাদা আলাদা ভাবে বলা থাকবে যদি থাকে। জি ভাইয়া, জি, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা যেটা ডেপ্রিসিয়েশন চার্জ করছি এটার উপর ট্যাক্স রেট দিয়ে যেটা আসে ওই বছরের পিরিয়ডে ডেপ্রিসিয়েশন চার্জ ওটা 30% বা যেটাই থাকবে ট্যাক্স পার্সেন্টেজ ওটাই আমাকে রিটার্ন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এটা যেহেতু আমি ট্যাক্স দিচ্ছি না, ক্যাশ ফ্লো আমার যাচ্ছে না গভর্নমেন্টের ট্রেজারিতে, এটা আমার ইনফ্লো, এই জন্য আমি এখানে অ্যাড করছি, তাই তো? ইয়েস, দিস ইজ ইউর ট্যাক্স সেভিংস। ওকে, ট্যাক্স That's সেভিংস। why এটা আপনার একটা ইনফ্লো, দ্যাটস ওয়াই ইট ইজ গেটিং অ্যাডেড। ওকে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই আমরা কি এই ওল্ড ভার্সনটাই বইয়ের এই পুরানো ভার্সনটাতেই আমরা পড়ালেখা করবো নাকি নতুন যে জি, জি। ভার্সন আসছে? পুরান ভার্সনটা।
স্টুডেন্ট ভার্সনটাই হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট থাকবে, বিকজ ওখানে আমার নাম্বার অফ এক্সাম্পলস বেশি। আচ্ছা, আমি লাস্ট ক্লাস হচ্ছে দুইটা কনসেপ্ট চেক করছিলাম। আচ্ছা, এখানে আমার এই জিনিসটাই সুন্দর করে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। কেউ যদি ক্লাসের পরে একটু টাইম পান, পেজ নাম্বার 30-তে গো থ্রু করতে পারেন। একই জিনিস আপনাদেরকে এখানে দুইটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেওয়া হয়েছে। ওকে, দিস ইজ ডাবল ডিক্লাইনিং। তো এভাবেও তো বলতে পারে 18% রিডিউসিং ব্যালেন্স বেসিস বা 20% রিডিউসিং ব্যালেন্স, এভাবেও বলতে পারে। ওকে, হুম। যদি বলে যে 40% রিডিউসিং ব্যালেন্স, তাহলে এভরি ইয়ারে 40% হবে আর কি। বুঝে গেছে? জি ভাই। জি ভাইয়া। এভরি ইয়ারে 40% হবে। বাকি এন্টায়ার ক্যালকুলেশন একই, ডেপ্রিসিয়েশন 40%ই হবে, এই ক্যালকুলেশনটা একই থাকবে। ক্লিয়ার? জি জি লাস্টে গিয়ে যেটা রিমেইনিং সেটাই। এখানে কনফিউজড হওয়ার কিছু নাই যে এভরি ইয়ারে ডিফারেন্ট আমার রেট হইতে পারে, এটা কোনো বিষয় না। এভরি ইয়ার একই রেট হইতে পারে, বাট ডিক্লাইনিং। ওকে, জি ভাইয়া। তো এটাই মোটামুটি আমার আরেকটা জাস্ট কনসেপ্ট বাকি আছে, এরপরে আমরা মুভ অন করতে পারবো। আমার হচ্ছে এখন এই কনসেপ্টটা বাকি আছে, দিস ওয়ান। এটা আমাদের একটু খুব ভালো করে আর কি মুখস্থ করে ফেলতে পারলে বেশি ভালো হয়। এখান থেকে আমার একটা কনসেপ্ট থাকবেই এক্সামের মধ্যে। এটা হচ্ছে আমার র মেটেরিয়াল এবং লেবার কস্টিং এর ক্ষেত্রে এটা খুব বেশি কাজে আসে। আমি দেখি এটা কিভাবে কাজে আসে। আমি একটু দেখি এক্সাম্পলটা। A company has a printing press which needs to be used on a new contract. Okay. ধরেন আমি একটা নতুন প্রজেক্ট নিচ্ছি। হ্যাঁ, এই নতুন প্রজেক্টে ইউজ করার জন্য আমার একটা প্রিন্টিং প্রেস অলরেডি আছে। A company has a printing press which needs to be used on a new contract. এখন আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে আমার বেসিক জিনিসটা সেমই থাকবে, আমার রেভিনিউ থাকবে, এক্সপেন্সেস থাকবে। এখান থেকে আমার ক্যাশ ফ্লো গুলা বের করে আই নিড টু মেক দ্য প্রেজেন্ট ভ্যালু, এই বেসিক ভ্যালু জিনিসটা তো সবাইকে আমি বলছি। তো এখানে যে এক্সপেন্সেস গুলো আপনাকে কনসিডার করতে হবে, মেইন ট্রিকটা হচ্ছে এক্সপেন্স গুলো আইডেন্টিফিকেশনে। ওকে, কোন এক্সপেন্সটা কখন কাজে আসবে এই জিনিসটা আইডেন্টিফাই করাই হচ্ছে আপনার মেইন টার্গেট। এখন আমি যদি আপনাদেরকে বলি যে ওখানে আপনার ধরেন 5টা এক্সপেন্স আছে, ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এগুলো হচ্ছে রিলেটেড টু দা ফ্যাক্টরি, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স। এই 5 ধরনের এক্সপেন্স আপনাদের আছে। এখানের মধ্যে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, এগুলো বের করার জন্য আপনার আরো ইনডেপথ কিছু কনসেপ্ট আপনার জানা থাকতে হবে, সো দ্যাট এই ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার কস্টিং এর ক্ষেত্রে আপনার কোনো মিস্টেক না হয়। এই মিস্টেকটা না হওয়ার জন্য এখানে খুব সুন্দর একটা ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলাটা কি আমরা মানে 2 মিনিট পরেই দেখব। ফার্স্ট আমরা একটু দেখি যে আপনার ডিরেক্ট মেটেরিয়াল আর ডিরেক্ট লেবার কি কি ক্ষেত্রে লাগতে পারে, এই দুইটা একটু আইডেন্টিফাই করে রাখেন বা লিখে রাখতে পারেন। ডিরেক্ট মেটেরিয়াল আপনার এখন আছে যেটা আপনার কাছে অল্টারনেটিভ ইউজ আছে, সেটা আবার আপনার নতুন প্রজেক্টে ইউজ করতে হবে, এটা একটা সিনারিও। ডিরেক্ট মেটেরিয়াল আপনার কাছে আছে, এটার আপনার কাছে কোনো অল্টারনেটিভ ইউজ নাই, সেটা নতুন প্রজেক্ট ইউজ করতে হবে, এটা একটা সিনারিও। এগুলো একটু আপনারা ফ্লো চার্ট করে লিখে ফেলতে পারেন সুন্দর করে, ইয়েস নো দিয়ে। আরেকটা হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল আপনার কাছে নাই, বাট ওই ধরনের মেটেরিয়াল আপনার নতুন প্রজেক্টে লাগতে পারে। তাইলে এখানে আমি 3টা সিনারিও দেখলাম, তাই না?
কেউ কি একটু রিপিট করতে পারবে সিনারিও 3টা? প্রথম সিনারিওটা যেটা বললেন, সেকেন্ডটা কি বললেন? অল্টারনেটিভ ইউজ যদি না থাকে। প্রথমটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল আপনার কাছে আছে, অল্টারনেটিভ ইউজ আছে, আবার এটা নতুন প্রজেক্টে লাগবে। ওকে, জি আমার তো টার্গেট হচ্ছে নতুন প্রজেক্টের এনপিভি বের করা, তাই না? জি এটা তো আমার টার্গেট। ওকে, সেকেন্ড সিনারিও হচ্ছে আপনার কাছে ম্যাটেরিয়ালটা আছে, এটার কোনো অল্টারনেটিভ ইউজ নাই, এটা নতুন প্রজেক্টে লাগবে। থার্ড সিনারিও হচ্ছে আপনার কাছে ম্যাটেরিয়ালটা নাই, কিন্তু এটা নতুন প্রজেক্টে লাগবে। 3টে সিনারিও। কেউ কি অ্যাসিস্ট করবে? অন্য কেউ? কেউ একজন অ্যাসিস্ট করবে? কেউ মানে লিখছে কি কিনা? ব্যাপারে ভাই, কি ব্যাপারে? এই যে এই জিনিসটা, এই 3টা জিনিস একটু রিপিট করবে। একটা হচ্ছে কি ডিরেক্ট ম্যাটেরিয়াল আমার কাছে আছে, প্লাস ওকে এটা অল্টারনেটিভ ইউজও আছে, ওকে, প্লাস এটা আমার এক্সিস্টিং যে প্রজেক্টটা সেখানে ওটা ব্যবহার করতে পারবো। না না, নতুন প্রজেক্টে লাগবে। সরি, নতুন প্রজেক্টে লাগবে। এক্সিস্টিং প্রজেক্টের তো কোনো কাজ নেই এখানে। ওকে, That's new project. এক্সিস্টিং মানে কিন্তু কারেন্ট প্রজেক্ট যেটা আপনার অলরেডি চলতেছে। আচ্ছা, আর একটা সেকেন্ড হচ্ছে গিয়ে সিনারিও? ডিরেক্ট ম্যাটেরিয়াল, মানে এটা আমার কাছে আছে, এটার অল্টারনেটিভ ইউজ নাই, কিন্তু নতুন প্রজেক্টে লাগবে। ওকে, ভেরি গুড। আর থার্ড? আরটা হচ্ছে গিয়ে আমার কাছে নাই, ওকে কিন্তু ইউজ আছে, নতুন প্রজেক্টে লাগবে। ওকে, ভেরি গুড। মানে আপনার নতুন প্রজেক্টে এটা লাগবে। ওকে, ভেরি গুড। তাহলে এখন আমি এখানে একটু দেখি। A company has a printing press which needs to be used on a new contract. তার মানে আমার কাছে এটা আছে, এটা নতুন প্রজেক্টে লাগবে। ঠিক আছে? হুম, The press could be sold for $1,000 or made use of to service the needs of existing customers for business, which has a value of $1,500. তার মানে কি? তার মানে এটা যদি এখন সে সেল করে দেয় এই প্রেসটা, সেক্ষেত্রে $1,000 সে সেল করতে পারবে। আর যদি কাস্টমার, এক্সিস্টিং কাস্টমারদেরকে বর্তমান প্রেক্ষাপটে সার্ভিস দেয়, মানে প্রেজেন্ট কন্ডিশনে, যেটা আমার সিচুয়েশন কোনটা? ফার্স্ট ওয়ান, তাই না? আমার প্রথম সিচুয়েশনটা যে আমার কাছে এটা আছে এবং আমার এটা কারেন্ট প্রজেক্টে লাগতেছে, এই ধরনের সিচুয়েশনটা বুঝা গেছে? রাইট। ওকে, সেখান থেকে আমি $1,500 জেনারেট করতে পারবো প্রেজেন্টলি, যদি আমি প্রেজেন্ট বিজনেস লাইনে এটাকে আমি ইউজ করি। ওকে, তাহলে প্রশ্ন এতে বলতেছে হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট অফ ইউজিং দ্য মেশিন অন এ নিউ কন্ট্রাক্ট। এখন যদি আমি নতুন কন্ট্রাক্টের কস্টিং করি, সেক্ষেত্রে আমার এটার কস্ট কত ধরতে হবে? হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট? কেউ বলতে পারবে? অপরচুনিটি কস্ট উড বি 500। হ্যাঁ, আর কেউ? বিক্রি করতে গেলে পাবো 1,000 টাকা, কিন্তু আমি এটা ইউজ করলে পাবো 1,500 টাকা। ওকে, আর যদি নতুন কন্ট্রাক্ট ইউজ করি তখন আমার অপরচুনিটি কস্ট কত? নতুন কন্ট্রাক্ট, এটা কি আমার কাছে আছে প্রোডাক্টটা? আছে এই না? যে বলছে তো ইউ হ্যাজ মানে তো আছে। আচ্ছা, আর কেউ কি কোনো কথা বলতে চায় না? সবাই কি বুঝতেছে? সো যেহেতু আমার কাছে আছে, আমি অপরচুনিটি কস্ট কি, মানে এই প্রোডাক্টটা আমি হচ্ছে কি নতুন প্রজেক্টে ব্যবহার করলে যে কষ্ট হবে, রাইট? জি 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 জি। এই দুইটার মধ্যে হায়ারটা অপরচুনিটি কস্ট 1,500টা আই থিংক। ওকে, ভেরি গুড। এটা তো বুঝাই যাচ্ছে, তাই না, যে আমি নতুন প্রজেক্টে ইউজ করলে $1,500 পাবো না, তাই তো? রাইট। তো
বিক্রি করে দিলে 1000 পাইতাম, ইউজ করলে 1500 পাইতাম। নতুন প্রজেক্ট ইউজ করলে হায়ার মানে 1500 টাকা পাবো না, তাহলে 1500 টাকাটাই আমার এই মেশিনটাকে নতুন প্রজেক্ট ইউজ করার কস্ট, তাই না? তাইলে এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, কনসেপচুয়ালি মাথায় রাখতে হবে 1500টা কেন আসতেছে। আপনি যদি এভাবে চিন্তা করেন যে দুইটার মধ্যে হায়ারটা রাখবো, তাইলে কিন্তু একটু ঝামেলা আছে, বুঝা গেছে? কনসেপচুয়ালি চিন্তা করতে হবে যে 1500টা কেন আসবে, কারণ 1500টা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমি পাবো না। ওকে, এখন কোয়েশ্চেন বি তে বলতেছে ইফ দ্য প্রিন্টিং প্রেস কুড বি রিপ্লেসড এট এ কস্ট অফ 800, যদিও সেটা মানে ফিজিবল না কোয়েশ্চেনের কারণে, আমি 1800তে হিসাব করি। তো 1800 টাকা হচ্ছে প্রেসটা যদি আমি নতুন কিনতে যাই তার খরচ। ওকে, সবাইকে আমাকে ফলো করতেছে? জি জি ভাইয়া জি। ওকে, আমি যদি মেশিনটা নতুন কিনতে যাই তাহলে আমার 1800 টাকা খরচ হবে, বিক্রি করে দিলে 1000 টাকা, আর ইউজ করলে 1500 টাকা পাবো। এখন এই সিচুয়েশনে আমি যদি মেশিনটাকে ইউজ করি আমার নতুন কন্ট্রাক্টে, সেক্ষেত্রে আমার কত টাকা ধরতে হবে? আমার তাহলে 1500 টাকাই ধরতে হবে, কারণ মার্কেট প্রাইস তো অনেক বেশি। আমার কাছে অলরেডি প্রোডাক্ট আছে। আমার কাছে অলরেডি আছে, আমার 1500 টাকা এটা ভ্যালু আমাকে দিবে, রাইট? জি তাইলে আমি নতুন কন্ট্রাক্টের জন্য আরেকটা নতুন মেশিন কিনবো 1800 টাকা দিয়ে, 1500 টাকাতে আমি এক্সিস্টিং এটা থাকবে, আমার দুইটা ক্যাশ ফ্লো হবে, সমস্যা কি? 1500 টাকাটাও পাইলাম এক্সিস্টিং মেশিনটা দিয়ে, আর 1800 টাকা দিয়ে নতুন প্রজেক্টের জন্য নতুন মেশিন কিনলাম, কোনো সমস্যা আছে? তো আমার তো এখানে 300 টাকা বেশি দিতে হচ্ছে না নতুন একটা কিনতে গেলে। তাইলে নতুন প্রজেক্ট লাইন আপনার অ্যাড হচ্ছে না, নতুন প্রজেক্ট থেকে কি পরিমাণ রেভিনিউ পাবেন, অবশ্যই ওখান থেকে তো কিছু ক্যাশ ফ্লো আপনি জেনারেট করবেন, তাই না? জি তো আমরা দেখি এটা কেমনে বের করতে হয়, ঠিক আছে? ওকে। আমার এই জিনিসটা দেখতে হবে যে ডিপ্রেবল ভ্যালু মানে কোন ভ্যালুটা আপনি ইউজ করবেন টু কস্ট ইউর নিউ প্রজেক্ট ফর এ মেটেরিয়াল, বুঝা গেছে, ফর এ মেশিনারি, মানে কোন প্রাইম ভ্যালুটা কস্ট আপনি এটা নেবেন। কি শুধু ডিরেক্ট ম্যাটেরিয়াল বা ডিরেক্ট সব যেগুলো? হ্যাঁ, এটা ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবারের ক্ষেত্রে এটা কাজে আসে, বুঝা গেছে এই ফ্লো চার্টটা, তবে মেটেরিয়াল এবং মেশিনারির ক্ষেত্রে বেশি কাজে আসে। ঠিক আছে। ওকে, আপনি এটা লিখে ফেললে এক্সামের জন্য খুব উপকার হয়। আপনার দেখতে হবে ডিপ্রেবল ভ্যালু লোয়ার অফ রিপ্লেসমেন্ট কস্ট এন্ড রিকভারেবল অ্যামাউন্ট। ওকে, রিপ্লেসমেন্ট কস্ট এন্ড রিকভারেবল অ্যামাউন্ট। রিকভারেবল অ্যামাউন্টটা হচ্ছে হায়ার অফ ভ্যালু ইন ইউজ অথবা নেট রিয়েলাইজেবল ভ্যালু। তো নেট রিয়েলাইজেবল ভ্যালু মানে হচ্ছে এখন বিক্রি করলে আপনি কত পাবেন, ভ্যালু ইন ইউজ বা ইকোনমিক ভ্যালু হচ্ছে আপনি মেশিনটাকে যদি এখন ইউজ করেন তাইলে ওখান থেকে কতটুকু ক্যাশ ফ্লো আপনি জেনারেট করতে পারবেন, ওটার প্রেজেন্ট ভ্যালু। আর রিপ্লেসমেন্ট কস্ট হচ্ছে আপনি যদি এখন মেশিনটা নতুন কিনতে যান আপনার কত লাগবে। তাইলে আমাদের উপরের ম্যাথ অনুযায়ী নেট রিয়েলাইজেবল ভ্যালু কত? 1000 টাকা। ভেরি গুড, 1000। ভ্যালু ইন ইউজ কত? 1500 টাকা। 1500। আর রিপ্লেসমেন্ট কস্ট কত? 1800। 1800। তাইলে এখানে হায়ার অফ রিকভারেবল অ্যামাউন্ট তাইলে কোনটা হবে? 1500 টাকা। আর ডিপ্রেবল ভ্যালু কোনটা হবে? 1500 টাকা। 1500 টাকা। 1500 টাকা। তার মানে ও চিন্তা করতেছে যে কনসিডারিং দ্য আনসার্টেনিটি অফ দ্য ফিউচার, বুঝা গেছে, ফিউচারের আনসার্টেনিটিটা কনসিডার করে ও কোনো রিস্ক নিবে না, ও 1800 টাকা দিয়ে নতুন মেশিন কিনবে না, যেহেতু সে
1000 টাকা দামের রিসেল ভ্যালুর মেশিনটা দিয়েই 1500 টাকা জেনারেট করে ফেলতে পারতেছে, সে 1500 টাকাকেই অপরচুনিটি কস্ট ধরে আগাবে। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা ভাই, এই যে এটা basic- অপরচুনিটি কস্ট বলছেন, মানে হ্যাঁ। বেসিক এটা তো হচ্ছে কি আমি প্রজেক্টটা করতে গেলে আমার কোন কস্ট দিয়ে আমার ক্যাশ আউটফ্লো দেখাতে হবে, রাইট? হ্যাঁ, যেটা হ্যাঁ। খরচ করব জি, জি, এইটাই জি। কি আমার অপরচুনিটি কস্ট? ফর জি। এক্সাম্পল আমার কাছে এই গুডসটা Yes, আছে, yes, এই জন্য আমি yes. বলতেছি এটা অপরচুনিটি কস্ট, কিন্তু আমার কাছে যদি এই গুডস বা এই মেশিনটা না থাকতো তাইলে আমার তো তো কিনতে অপরচুনিটি হতো। থাকতো না কোনো, তাইলে এই গুডস থেকে তো আপনার কোনো অপরচুনিটি ক্রিয়েটেড থাকতো না, ওখানে অপরচুনিটি কস্ট কেন ধরবেন আপনি? আপনার যদি একটা ক্রিয়েটেড অপরচুনিটি থাকে তখন না আপনার অপরচুনিটি কস্টের হিসাব আসবে। আপনি কি এখন সিসিতে নাকি জবে? জবে। আচ্ছা, তাইলে এখন হোয়াট ইজ ইউর অপরচুনিটি কস্ট কারেন্টলি? আমার অপরচুনিটি কস্ট কারেন্টলি হুম? এটা হচ্ছে নট টু বিকাম আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এটাই ভেরি গুড, ভেরি গুড, ভেরি আমার পার ডে পার আওয়ারের অপরচুনিটি কস্ট হচ্ছে গিয়ে 6000 টাকা। ভেরি নাইস। ওকে, তার মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না হওয়ার যে কস্ট আপনি এখন এভরিডে করতেছেন, দ্যাট ইজ ইউর অপরচুনিটি কস্ট। ঠিক আছে? রিয়েলিস্টিক এক্সাম্পল, ভালো। আরো বেশি রিলেভেন্ট হইতো যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যাইতেন, তখন আপনি একটা আরো মানে আমরা সিসিতে থাকতে হচ্ছে অপরচুনিটি কস্টটা সব থেকে বেশি রিয়েলাইজ করি যখন সিসিতে থাকি। আমরা হচ্ছে 7000 টাকা আর্টিকেল শিপ করি, যেখানে আমরা একটা 30,000 টাকায় বাইরে জব পাইতাম। বুঝা গেছে? তো আমার যে বাইরে 30,000 টাকাটা, সেটা হচ্ছে আমার সিএ করার অপরচুনিটি কস্ট। বুঝা গেছে? জি বুঝতে পারছি, কিন্তু আমি আসলে কনফিউজ হচ্ছে যে ডিপ্রাইভেবল ভ্যালুর সাথে আপনি যে অপরচুনিটি কস্টটা মিলাচ্ছেন, সো এখানে আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি। আচ্ছা, ডিপ্রাইভাল ভ্যালু হচ্ছে ইউ আর গেটিং ডিপ্রাইভড অফ দ্যাট ভ্যালু। বুঝা গেছে? ওকে, তো আমি যদি একটু মানে নর্মাল ইংলিশে চিন্তা করি যে পুয়ার পিপল আর ডিপ্রাইভড অফ দেয়ার বেসিক নিডস বিকজ অফ দ্য করাপ্টেড পিপল, এই সেন্টেন্সটা যদি আমি দেখি, তাইলে বেসিক নিডসটা হচ্ছে ও ডিপ্রাইভড হচ্ছে, তাই না? তো এখান থেকে ডিপ্রাইভাল ওয়ার্ডটা আসছে। You are getting deprived of 1500 টাকা because of taking the new project with this existing machine. বুঝা গেছে? That is why এটাকে ডিপ্রাইভাল ভ্যালু বলতেছে। তো সামনে অন্য ম্যাথে দেখবেন যে অন্যভাবে ডিপ্রাইভাল ভ্যালুটা এখানে এসে দাঁড়াচ্ছে, আমরা যদি ফার্দার আরো ম্যাথ দেখি। তো এই কনসেপ্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আর কি আপনার কি বলে এটারে হালকাভাবে নেওয়ার কোনো মানে সুযোগ নাই। অবভিয়াসলি এখান থেকে আপনাদের একটা বা দুইটা প্রশ্ন এক্সামে থাকবেই। ভাই আপনি কি আমাদের এখানে এই যে কোশ্চেন যেগুলো আছে ইন্টারেক্টিভ, এগুলো কি কোনো মার্ক করে দিবেন যে কোনটা কোনটা আমরা প্র্যাকটিস করবো? সবগুলাই ইন্টারেক্টিভ কোয়েশ্চেন, কোনোটাই বাদ দেওয়ার দরকার নেই। সব? হ্যাঁ। আমি একটা জিনিস চিন্তা করতেছি যে আমার রিপ্লেসমেন্ট ডিপ্রাইভাল ভ্যালুর আর একটা খুব সুন্দর ওয়ার্কড এক্সাম্পল থাকার কথা, এটা কই? ওকে, এখানে পাইছি। ওকে, রিলেভেন্ট কস্ট অফ মেটেরিয়াল। তো এখন এই প্রবলেমটা আমরা সলিউশন করব। তো সবাইকে একটু ঠান্ডা মাথায় আমি মনোযোগ দেওয়ার জন্য একটু আহ্বান জানাচ্ছি। ওকে, আগের
এতক্ষণ যে ডিপ্রেবল ভ্যালুর যে ফ্লো চার্টটা আমরা দেখলাম, এটা যদি সহজে আপনারা বুঝতে পারেন তাইলে এই ওয়ার্ক এক্সাম্পলটা নিয়ে সোহেল ভাই আপনার থেকে একটু সাউন্ড আসতেছে, আপনি একটু মিউট করেন। ওকে, তো আমাদের আগের যে এক্সাম্পলটা ওইটা থেকে আমি মুভ অন করে আমি দেখব যে এটা আমরা কেমনে সলভ করি। এই ধরনের একটা সিচুয়েশনে এক্সামের মধ্যে ইউজুয়ালি থাকে। যাদের খাতা কলম আছে অবভিয়াসলি একটু নোট ডাউন করবেন। A new contract requires the use of 50 tons of metal ZX81. This metal is used regularly on all the firm's projects. তাইলে এটা কোন সিচুয়েশন? 1 যে Very good, Sadman bhai. This is situation 1. I have the material. Naki. At the moment, there are inventory 100 tons of material ZX. তাহলে situation 1. আমার material ZX টা আমার কাছে আছে আর এটা নতুন কন্ট্রাক্টে লাগবে। এটা আমার কাছে এক্সিস্টিং ইউজ আছে। এটা সিচুয়েশন 1ই তো ছিল, তাই না? জি। ওকে, তো নতুন কন্ট্রাক্টে এটা 50 টনস অফ ম্যাটেরিয়াল আমার লাগবে। আমার কাছে এটার অল্টারনেটিভ ইউজ আছে, রেগুলারলি এটা আমি ইউজ করি। আর আমার ইনভেন্টরিতে এটা 100 টন আছে, 100 টনস অফ ZX আমার ইনভেন্টরিতে অলরেডি আছে, which were bought at 200 per ton. The current purchase price is 210 per ton and metal could be disposed of for net scrap proceeds of 150 per ton. এটা যদি আমি ডিসপোজ করে ফেলি, মানে এটার এনআরভি, এটা যদি আমি বাইরে বিক্রি করে দেই তাহলে আমি 150 করে পাবো। আর আমি যদি এখন কিনতে যাই, মানে রিপ্লেসমেন্ট কস্ট 210, আর এটার হিস্টোরিক্যাল প্রাইস কত? 200। ক্লিয়ার? জি। ওকে, এখানে আমার কোনো ইকোনমিক ভ্যালিউ দেওয়া নাই বা আমার ভ্যালিউ ইন ইউজ আমার দেওয়া নাই, আছে? ভ্যালু ইন ইউজ নাই, কত টাকা দিয়ে কিনেছি, কত টাকা এখন মার্কেট প্রাইস, আর কত টাকা আমি পাবো সেল করব, এটা আছে। মানে আমরা বইয়ের টার্মে বলি আমার এনআরভি দেওয়া আছে, নেট রিয়েলাইজেবল ভ্যালিউ, আর রিপ্লেসমেন্ট কস্ট দেওয়া আছে, তাই না? আর আমার হিস্টোরিক্যাল ভ্যালু দেওয়া আছে। তো হিস্টোরিক্যাল ভ্যালু তো আমাদের এই বইয়ের ল্যাঙ্গুয়েজে সাঙ্ক কস্ট, রাইট? সাঙ্ক কস্ট, রাইট, প্রজেক্টের জন্য সাঙ্ক কস্ট। হ্যাঁ, তো which were bought for 200 per ton, এটা আমাদের জন্য রেলেভেন্ট ইনফরমেশন না, বুঝা গেছে? এটা আমাদের জন্য ইররিলেভেন্ট ইনফরমেশন, এটা আমাদের জন্য সাঙ্ক কস্ট হবে, যেটা দিয়ে আমি একবার কিনে ফেলছি, ইটস গন ফর মি। ওকে, with what cost should the new contract be charged for material ZX81? এখন আমি ZX81 যদি নতুন কন্ট্রাক্টে চার্জ করি তাহলে আমি কোন কস্টটা চার্জ করব, কেউ বলতে পারবে? 150। কেন? কারণ আমার এনআরভি মানে রিপ্লেসমেন্ট কস্ট হচ্ছে গিয়ে লোয়ার অফ এনআরভি এন্ড রিপ্লেসমেন্ট কস্ট। এখানে রিপ্লেসমেন্ট কস্ট হচ্ছে গিয়ে 210। কোথায় দেখছেন? এনআরভি আপনার রিপ্লেসমেন্ট কস্ট হচ্ছে কত? লোয়েস্ট হায়ার অফ এনআরভি অথবা ভ্যালিউ ইন ইউজ? লোয়ার অফ রিপ্লেসমেন্ট কস্ট এন্ড হচ্ছে গিয়ে আপনার এনআরভি। রিকভারেবল অ্যামাউন্ট কোনটা? রিকভার হায়ার অফ ভ্যালু ইন ইউজ আর হচ্ছে গিয়ে এনআরভি, নেট রিয়েলাইজেবল ভ্যালু, তাই না? তো এখানে ভ্যালিউ ইন ইউজ নট গিভেন, তাইলে নেট রিয়েলাইজেবল ভ্যালু কত? কত? 150, তাই তো? যেহেতু এখানে জিরো অথবা আমি নাই আমার কাছে, সেহেতু আমার কাছে 150 তো হায়ার অফ। হ্যাঁ, যেহেতু এদিকে জিরো, তাই না?
জি তো ইজ ইট অ্যাকচুয়ালি 0? না, এটা তো জিরো না। ওকে, সো আমার এই ক্রিটিক্যাল যে পাথওয়েটা এটা এখানে খাটতেছে, ইজ ইট ইউজেবল হিয়ার? ঘটতেছে না। ওকে, দেন ইউ শুড মুভ অন। আমরা দেখি আমার রিপ্লেসমেন্ট কস্ট কত। 210। 210, রাইট? এখন আমি একটু কনসেপচুয়ালি থিঙ্ক করি, এটার আমার অল্টারনেটিভ ইউজ আছে, রাইট? এই ম্যাটেরিয়ালটার অল্টারনেটিভ আছে, রাইট, ইনভেন্টরিতে আছে, হ্যাঁ। তাইলে এটা তো আমার রেগুলার ইউজ হচ্ছে। আমার যে মেটেরিয়ালটা রেগুলার ইউজ হচ্ছে এটা আমার রেগুলার কিনতে হবে না? জি, কোন প্রাইসে কিনতে হবে? কারেন্ট মার্কেট প্রাইসে কিনতে হবে। কত এটা? 210। 210। 210। তাইলে আমি এটা যদি এখন নতুন প্রজেক্ট ইউজ করি আমার আবার কিনতে হবে না 210 দিয়ে? জি, তবে আচ্ছা, আমাকে একটু ডিরেক্টর স্যার কল দিচ্ছে, হ্যাঁ আমাকে একটু 5 মিনিটস একটু পারেন। সরি এভরিওয়ান, আমার হচ্ছে একটু মালিকে কল দিয়ে দিছিল, মানে আমার মালিক না, ব্যবসার মালিক। আমার মালিক কল দিলে তো চলে যাইতে হবে। নো প্রবলেম। ওকে, এখন আমরা যে ইয়াতে সবাই আছে? জি ভাইয়া। জি ভাইয়া, আছি। জি। Okay.
তো আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে আমি যদি ম্যাটেরিয়ালটা এখন ইউজ না করি, ওকে, সো ইউজ করি, তাহলে আমার এক্সিস্টিং ফ্যাসিলিটির জন্য আমার আবার এটা 210 টাকা করে কিনতে হবে। তার মানে কি? তার মানে 210 টাকায় আমার আলটিমেটলি খরচ করতে হচ্ছে টু ইউজ দিস প্রোডাক্ট বা মেটেরিয়াল ইন দ্য নিউ প্রজেক্ট, তাই না? জি লজিক্যালি। জি ওকে, সেজন্য এই ম্যাটেরিয়ালটা আমার নতুন প্রজেক্টে খরচ করার কস্টিংটা হবে 210 টাকা পার টন। বুঝা গেছে? জি খুব সিম্পল লজিক্যাল জিনিস। তাইলে আমার যদি অল্টারনেটিভ ইউজ থাকে সেক্ষেত্রে আমার ধরে নিতে হবে যে পারচেজ প্রাইসটাই বা এটাকে কি বলে, রিপ্লেসমেন্ট কস্টটাই হচ্ছে আমার কস্ট অফ দ্য মেটেরিয়াল প্রথম সিনারিওতে। মনে থাকবে? তো আপনারা লিখে রাখতে পারেন। ওকে, এখন আমি এটা যদি সবার ক্লিয়ার হয়, এটা মোটামুটি যদি সবার ক্লিয়ার থাকে প্রথম সিনারিওটা। সরি কি বললেন প্রথম সিনারিওতে, মানে এই সিচুয়েশনে প্রথম সিনারিওটা কি ছিল? ম্যাটেরিয়ালটা আমার কাছে আছে, ম্যাটেরিয়াল আমার কাছে আছে, অল্টারনেটিভ ইউজ আছে, নিউ প্রজেক্টও লাগবে। তাইলে আমার কি হবে? রিপ্লেসমেন্ট কস্ট ইজ দ্য কস্ট অফ দ্য মেটেরিয়াল। মানে যেই মানে রিপ্লেসমেন্ট কস্টটাই হবে কস্ট অফ দ্য কারেন্ট পারচেজ প্রাইসই তো রিপ্লেসমেন্ট কস্ট। ওকে, নতুন কিনতে যে খরচটা হবে ওইটাই কস্ট অফ দ্য মেটেরিয়াল। ঠিক আছে? জি তো আমি নেক্সট কোয়েশ্চেনে দেখি, এখানে সবগুলো সিনারিও মোটামুটি ডিসকাস করা হয়েছে। ম্যাটেরিয়াল উইথ নো অল্টারনেটিভ ইউজ। Suppose the organization has no alternative use for the ZX81 in inventory. ZX81 এর কোনো অল্টারনেটিভ ইউজ নাই অর্গানাইজেশনের। বুঝা গেছে? ZX81 এর কোনো অল্টারনেটিভ ইউজ নাই, সেক্ষেত্রে কি করতে হবে? উপরে আসি এবার। আমার কাছে তো 100 টন ম্যাটেরিয়াল ZX অলরেডি আমার কাছে আছে, তাই না? জি তাইলে এটা আমি কোথাও ইউজ করতে পারবো না। যদি আমি কোথাও ইউজ করতে না পারি, এটা আমার এখন কি করতে হবে? ফেলে দিতে হবে, ফালাই Scrap দিতে হবে দিতে অথবা হবে। বিক্রি করে ফেলতে হবে, রাইট? জি জি তাহলে বিক্রি করে ফেললে আমি কত টাকায় বিক্রি করব? 150। 150। তাহলে আমি নতুন প্রজেক্টে যদি এখান থেকে 50 টন ইউজ করি, তাহলে আমার কত টাকা করে ধরা উচিত? 150 টাকা। 150 টাকা। 50। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, তাইলে সিচুয়েশন 2 এর ক্ষেত্রে যেখানে ম্যাটেরিয়ালটা আমার কাছে আছে, এটার কোনো অল্টারনেটিভ ইউজ নাই, বাট ম্যাটেরিয়ালটা আমার নতুন প্রজেক্টে লাগবে, সেক্ষেত্রে আমি কোন অ্যামাউন্টটা ইউজ করব? এনআরবি। স্ক্র্যাপ ভ্যালুটা যেটা আমি এনআরবি অথবা ইকোনমিক ভ্যালু। কোনটা কোনটা? এখানে তো ইকোনমিক ভ্যালু নাই, আছে? না নাই। ইকোনমিক ভ্যালু যদি থাকতো, ফর এক্সাম্পল এটা প্রসেস করে আমি এক্সিস্টিং ফ্যাসিলিটি থেকে 1500 টন অ্যাচিভ করতে পারতাম, সেক্ষেত্রে আমার একটা ইকোনমিক ভ্যালু থাকতো না? থাকতো। জি বাট আমার সিচুয়েশন কি বলতেছে? ম্যাটেরিয়াল উইথ নো অল্টারনেটিভ ইউজ। তাহলে যদি আমার কোনো অল্টারনেটিভ ইউজ না থাকে, সেক্ষেত্রে এটার কি কোনো ইকোনমিক ভ্যালু আছে? নাই। নাই। তাইলে এক্ষেত্রে পার্মানেন্টলি আমার কোন কস্টটা হবে এভরি টাইম? এনআরবি, তাই না? জি তাইলে আমি আমার যে সিচুয়েশন দুইটাকে আমি ন্যারো ডাউন করে ফেললাম। প্রথম সিচুয়েশনে আমার রিপ্লেসমেন্ট কস্ট হচ্ছে অ্যান্সার, সেকেন্ড সিচুয়েশনে আমার এনআরবি হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? জি জি ওকে, তাহলে এই দুইটা সিম্পল সিচুয়েশন আমার ক্লিয়ার। এখন আসি ম্যাটেরিয়াল উইথ এ স্ক্র্যাপ ভ্যালু। একটু 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 আপনাকে থামাই। এখানে হচ্ছে কি সিচুয়েশন, এই সিচুয়েশন যদি এরকম থাকতো যে অল্টারনেটিভ ইউজ নাই, ওকে কিন্তু আচ্ছা অল্টারনেটিভ ইউজ না থাকলে তো আবার ইকোনমিক ভ্যালুও থাকবে না, রাইট? আচ্ছা, ওকে, তো এখানে তো লোয়ার হায়ার অফের কোনো চান্স নাই। নাই। ওকে ঠিক আছে। সেজন্য এখানে সবসময় এনআরবি।
সবসময় না। ওকে, ম্যাটেরিয়াল উইথ এ স্ক্র্যাপ ভ্যালু। আচ্ছা, বাকিরা কি বুঝতেছে? কেউ যদি ফলো না করে আমাকে থামাই ইনস্ট্যান্ট কোয়েশ্চেন করেন। দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এক্সামের জন্য আমরা একটা ম্যাথ সলভ করবো যে তখন এগুলা বারবার আসবে। এখানে মানে অবহেলা করার কোনো সুযোগ নাই এই জায়গাটাতে। Okay. Material with a scrap value. Suppose again there is no alternative use of the ZX81 other than a scrap sale, but that there are only 25 tons in inventory. আচ্ছা, আমার উপরে কি বলছে? ইনভেন্টরিতে 100 টন আছে বলছে না? জি ওকে, এখন বলতেছে যে আমার ইনভেন্টরিতে আছে হচ্ছে 25 টন, বাট এটার কোনো অল্টারনেটিভ ইউজ নাই। এটা একটা সিনারিও আর কি, একটা ম্যাথ বিভিন্ন ভাবে বলতেছে আর কি, পাটিগণিতকে বিভিন্ন ভাবে বলতেছে। পাটিগণিত মানে অ্যারিথমেটিক, সবাই করছেন তাই না? জি তো পাটিগণিতের বিভিন্ন মানে আপনাদেরকে দেখাচ্ছে আর কি। ওকে, তাহলে এখানে বলতেছে আপনার কাছে এটার কোনো অল্টারনেটিভ ইউজ নাই, বাট ইনভেন্টরিতে আছে 25 টন। উপরে বলছিল 100 টন, বাট এখানে বলতেছে 25 টন ধরে আপনি করেন ইনভেন্টরিতে। তাহলে আপনার নতুন প্রজেক্টের জন্য লাগবে কয় টন? 50 টন 25 টন। 50 25 টন। টন। নতুন প্রজেক্টের জন্য 50 টন লাগবে, এই যে উপরে বলছে, জি তাই না? জি জি আর আপনার কাছে আছে কয় টন? 25 টন আছে 25 টন। আর বাকি 25 টন তাইলে কি করতে হবে? পারচেজ কিনতে করতে হবে হবে ভাই। পারচেস করতে হবে, পারচেস তাহলে কত টাকা করে কিনবেন? 210 10 টাকা। ভেরি গুড, ভেরি গুড। আর বাকি 25 টন তো আপনার ইনভেন্টরিতে আছে, তাই না? জি তাইলে এটা আপনার কি করতে হবে? কত টাকা করে ধরতে হবে? 150। 150। NRV কারণ এই 25 টন তো ভেরি গুড, ভেরি গুড এনআরবি। কারণ কেন? এই 25 টন তো আপনি বেশি দিতে পারতেন যদি আপনি ইউজ না করতেন। জি ইজি না? জি জি। ওকে, তাইলে যেহেতু আমার কাছে 25 টন আছে, তাহলে লাগবে 50 টন। 25 টন আমি কিনবো 210 করে নতুন, আর বাকি 25 টন হচ্ছে আমার কি ইয়াতেই আছে, স্টকে আছে, যেটা আমি সেল করলে এনআরবিতে সেল করতে পারতাম। সেটা এখন আমার অপরচুনিটি কস্ট 150। ক্লিয়ার? জি ভাইয়া Very nice. Last case, okay? This is the last case, I think. Okay. A mining operation, কোথায়? আচ্ছা, এখানে একটা কেস হইতে পারতো যেটা এখানে দেয় না। আচ্ছা, বাদ দে, এটা নিচে ম্যাথ আছে, সেখানে আমরা দেখবো এটা। ওকে, আমরা একটু লেবারের ক্ষেত্রে দেখি এখন কি হবে। ম্যাটেরিয়ালের মোটামুটি 2-3টা সিনারিও ছিল যেগুলো আমাদের ক্লিয়ার। এখন লেবারের ক্ষেত্রে একই জিনিস আমরা একটু দেখি। A mining operation uses skilled labor costing $8 per hour, which generates a contribution of $6 per hour after deducting this labor cost. Contribution নিয়ে সবার কি মনে আছে? কন্ট্রিবিউশন কি ম্যানেজমেন্ট ইনফরমেশন থেকে? কন্ট্রিবিউশন টু ফিক্সড কস্টস। না, কন্ট্রিবিউশন হচ্ছে কি আমার আপনার জিপির সেলস মাইনাস দ্য ভেরিয়েবল কস্ট। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে আপনি পান হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, তাই তো? জি। আর ভেরিয়েবল কস্টে কি কি থাকে? Direct labor, direct material, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। okay. তাইলে এখানে বলতেছে যে মাইনিং অপারেশন ইউজেস স্কিলড লেবার কস্টিং $8 পার আওয়ার। পার আওয়ারে 8 টাকা খরচ হয় স্কিলড লেবারের জন্য। আর এখান থেকে তারা $6 কন্ট্রিবিউশন জেনারেট করে। তারপরে $6 কন্ট্রিবিউশন মানে কি? আমার ফিক্সড কস্ট তো ফিক্সড, তাই না? তাইলে কাইন্ড অফ হচ্ছে $6 একটা প্রফিট টাইপ জেনারেট করে। ক্লিয়ার? জি $6 একটা প্রফিট জেনারেট করে আমার মাইনিং অপারেশন থেকে। A new project is now being considered which requires 5,000 hours of skilled labor. নতুন একটা প্রজেক্ট, সেখানে 5,000 skilled labor লাগবে। There is a shortage of the required labor. লেবারের একটা শর্টেজ আছে,
any used on the new project must be transferred from the normal working, মানে নতুন প্রজেক্টে যদি লেবার ইউজ করতে যায় তাইলে এক্সিস্টিং জায়গা থেকে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। বুঝে গেছে? জি জি তাহলে সিচুয়েশন 1, তাই না? জি ইউ হ্যাভ দ্য লেবার আওয়ার্স, এটার অল্টারনেটিভ ইউজ আছে এবং এটা আপনার নতুন প্রজেক্টে লাগবে। সিচুয়েশন 1 না? জি ওকে, তাইলে নতুন প্রজেক্টে লেবার গুলা ইউজ করার জন্য কস্ট কত ধরতে হবে? বুঝা গেছে? জি ওকে, এখন ধরেন আপনি যদি নতুন প্রজেক্টে ইউজ না করেন লেবার গুলাকে, তাইলে কত করে পে করবেন? 8 টাকা করে। 8 টাকা 8 করে। টাকা করে, কারণ এগুলারে আপনি এক্সিস্টিং ফ্যাসিলিটি ইউজ করতেছেন। এখন যদি নতুন প্রজেক্টে ব্যবহার করেন তাও তো 8 টাকা করে পেমেন্ট করতে হবে, ইয়েস অর নো? জি কিন্তু আগের ফ্যাসিলিটি 6 টাকা লস হবে না? লস হবে। জি লস হবে। তাইলে টোটাল আপনার কত টাকা কস্ট হচ্ছে? 12 কষ্টতে 14। 14 টাকা। একদম সিম্পল হিসাব না? জি ওকে, কত লস হলো আমার কত আমার দিতে হবে। হ্যাঁ, তো আমাকে লাস্ট ফার্স্ট ক্লাসে একজনে কোয়েশ্চেন করছিলেন যে এরকম লেবাররা যদি আমরা ইউজ করি, এক্সিস্টিং ফ্যাসিলিটির লেবার অনেক সময় যদি আমরা চার্জ না করি, তাহলে নতুন প্রজেক্টের কস্টটা কম আন্ডার এস্টিমেট হচ্ছে, এরকম একটা কোয়েশ্চেন কেউ করছিলেন আমাকে। জি আমি করছিলাম ভাইয়া। ওকে, তো সেখানে হচ্ছে এই ধরনের একটা ইস্যুজ আছে, বুঝা গেছে? অল্টারনেটিভ ইউজ এবং সারপ্লাস এবং শর্টেজ, এই দুইটা ইস্যুর কারণে এই ধরনের লেবার কস্টিংটা অনেক সময় ডিরেক্টলি ইম্প্যাক্ট করে, অনেক সময় করে না। ক্লিয়ার? কোশ্চেনটা Clear না ভাইয়ের ভাইয়া। কোশ্চেনটা কি ছিল? ভাইয়ের কোশ্চেনটা কি ছিল? ভাইয়ের কোয়েশ্চেনটা ছিল যে ধরেন আমি তো $8 পার আওয়ার যে লেবারটা, এটা আমি এখন নতুন প্রজেক্টে চার্জ করলাম না? হুম। আচ্ছা, তাহলে আমার যদি এমন সিচুয়েশন থাকতো যে আমার লেবারের সারপ্লাস আছে, আমি যদি নতুন প্রজেক্ট ইউজ না করি, সেক্ষেত্রে আমার ওদেরকে বসায় বসায় বেতন দিতে হবে। হুম। ঠিক আছে? জি সিচুয়েশনটা যদি এরকম হইতো, তাইলে আমি নতুন প্রজেক্টে লেবার কস্ট কত ধরতাম? কোনো টাকাই ধরতাম না, কারণ ও তো বসে আছে। বসে আছে। বুঝা গেছে সোহেল রানা ভাই? জি 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 বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। তাইলে এখানে এই সিচুয়েশনটা দেখেন, যদি শর্টেজ থাকে তাইলে আমি কন্ট্রিবিউশন মার্জিন প্লাস আমার রেগুলার লেবার কস্ট এই দুইটাই ধরবো, আর যদি সারপ্লাস থাকে রিলেভেন্ট কস্ট অফ সারপ্লাস লেবার, সেক্ষেত্রে আমি 0 টাকা ধরবো। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, তাহলে এটাই মোটামুটি আমাদের হচ্ছে বেসিক পড়াশোনা। এখন আমরা একটা ইন্টারেক্টিভ কোয়েশ্চেন করব আমার রিলেভেন্ট কস্ট নিয়ে, মানে এই জিনিসগুলা নিয়ে আমি একটু ইন্টারেক্টিভ কোয়েশ্চেনটা সলভ করব, যেটাতে আমার প্রত্যেকটা আইডিয়া আরো সুন্দরভাবে আমার সামনে ম্যাথ আকারে দাঁড়িয়ে যাবে। ওকে, এটা তো সলভ করছিলাম তো, খুঁজে পাচ্ছি না কেন? অনেক সময় সেভ করি না ওয়ার্কিংস। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি যাচ্ছে। ভাইয়া।
Okay. A research project which to date has cost the company 150,000 is under review. Okay. তাইলে একটা রিসার্চ প্রজেক্ট এখন পর্যন্ত কত কস্ট হয়ে গেছে ওর? 150। 150। 150, তাহলে এক্সপেন্স টিল ডেট হচ্ছে 150, তাই না? 150টা হচ্ছে রিকোয়ারমেন্টটা পড়ি। অ্যাডভাইস দ্য ম্যানেজিং ডিরেক্টর অ্যাজ টু ওয়েদার দ্য প্রজেক্ট শুড বি অ্যালাউড টু প্রসিড, এক্সপ্লেনিং দ্য রিজনস ফর দ্য ট্রিটমেন্ট অফ ইচ আইটেম। তো এটা অ্যাকসেপ্ট করা উচিত কি উচিত না, এটা আপনাকে কি করতে হবে? অ্যাডভাইস করতে হবে। তাইলে ডিপেন্ডিং অন দ্য ক্যাশ ইনফ্লোজ এন্ড আউটফ্লোজ, যদি ক্যাশ ইনফ্লো পজিটিভ হয় ইউ টেক দ্য ডিসিশন অফ অ্যাকসেপ্টিং, দেন ইউ আদারওয়াইজ ইউ রিজেক্ট, রাইট? ওকে, তাইলে আমরা সবগুলো এক্সপেন্স এবং সবগুলো রেভিনিউকে যদি আইডেন্টিফাই করতে পারি, ক্যাশ ইনফ্লো এন্ড আউটফ্লো, তাহলে আমি এই ডিসিশনটা নিতে পারবো। তো কনসিডারিং আমার এনাফ হচ্ছে লার্নিং হয়েছে এই সবের ব্যাপারে, ইনফ্লো এন্ড আউটফ্লো এর ব্যাপারে, আমরা এটা শুরু করতে পারি। তাহলে এই যে এখন পর্যন্ত 1,50,000 টাকা খরচ হয়ে গেছে এই প্রজেক্টটার জন্য, এই 1,50,000 টাকাটা কি রিলেভেন্ট নাকি ইররিলেভেন্ট? ইররিলেভেন্ট। তাহলে এটা একটা আমার আউটফ্লো, ঠিক আছে, এটা আমার জন্য একটা সাঙ্ক কস্ট, তাহলে এটা আমার রিলেভেন্ট আইটেমে আসবে না। ওকে, এটা আমার রিলেভেন্ট আইটেমে আসবে না, দ্যাট ইজ 0। তারপরে আমরা আগাই। ইফ দ্য প্রজেক্ট ইজ অ্যালাউড, if the project is allowed to proceed, it will be completed in approximately 1 year when the results are to be sold to a government agency for 300,000. তাহলে 1 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে এই প্রজেক্টটা যদি কমপ্লিট হয়, সে 3 লক্ষ টাকায় সেল করতে পারবে গভর্নমেন্ট এজেন্সিকে। তাইলে এই 3 লক্ষ টাকা হচ্ছে আপনার কি ইনফ্লো না? জি, এটা আপনার রেভিনিউ, সেল রেভিনিউ 3 লাখ টাকা, ইটস ইউর ইনফ্লো। এটা রিলেভেন্ট? রিলেভেন্ট। Obviously relevant, so it's your revenue, তাই না? জি। Okay. Shown below are the additional expenses which the managing director estimates will be necessary to complete the work. Materials. This material has just been purchased at a cost of 60,000. তো এই ম্যাটেরিয়ালটা অলরেডি পারচেজ করছে 60,000-এ, এটা কি রিলেভেন্ট নাকি ইররিলেভেন্ট? পারচেজ করে ফেলছে, তাহলে তো ইররিলেভেন্ট। এটা সাঙ্ক, রাইট? তাহলে এটা নিয়ে আমরা চিন্তা করার দরকার নাই। It is toxic. If not used in this project, it must be disposed of at a cost of 5,000. এটা কিন্তু আগের যে সিনারিও গুলো পড়ছিলাম এটা ওগুলোর উল্টা টাইপের, তাই না? জি। ওকে, এটা হচ্ছে একটা টক্সিক আইটেম। এটা যদি আমি নতুন প্রজেক্টে ইউজ না করি, সেক্ষেত্রে এটা আমার 5,000 টাকা দিয়ে ডিসপোজ অফ করতে হবে। 5,000 টাকা নিয়ে না, 5,000 টাকা দিয়ে, জি, মানে 5,000 টাকা খরচ করে আমার ডিসপোজ করতে হবে। তার মানে কি? তার মানে আমি যদি এটা নতুন প্রজেক্ট ইউজ করি, আমার এই 5,000 টাকাটা বেঁচে যাবে না? জি, যদি ইউজ করতে পারি তাহলে তো বেঁচে যাবে। জি, বেঁচে যাবে। তাইলে এটা আমার একটা ইনফ্লো না আউটফ্লো? ইনফ্লো। ইনফ্লো। এই 5,000 টাকা হচ্ছে আমার ইনফ্লো, এটা অবভিয়াসলি আমার জন্য রেলেভেন্ট, তাই না? এটা হচ্ছে আমার কস্ট সেভিং, এখানে ভুল লেখছে, কস্ট। এটা যে আমরা ব্যবহার করব, এটা কেমনে বুঝলাম? কোনটা? মানে এই 5,000 তো আমরা যদি এই টক্সিকটা যদি ডিসপোজ করতে হয়, তাহলে আমাদেরকে 5,000 টাকা খরচ করতে হবে ডিসপোজ করতে বা ডিসমেন্টাল করতে যাই বলি। কিন্তু আমরা এটা যে এই আমাদের নিউ প্রজেক্টে যে ব্যবহার করব, এই এটা যে কিভাবে? সিলেক্ট করছি একটা লাইন, এটা দেখা যায়? জি, এটা মানে এটা মানে তো এটা বুঝাচ্ছে if not used in this project. বুঝা গেছে? ইফ নট মানে ইউজড ইন দিস প্রজেক্ট, মানে এই প্রজেক্ট ইউজ না হইলে। আচ্ছা, তার মানে কি? এটা এই প্রজেক্ট ইউজ করার একটা সুযোগ আছে।
বুঝা গেছে? জি 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 ভাইয়া এখানে এই যে ম্যাটেরিয়াল হ্যাজ জাস্ট বিন পারচেজ উইথ কস্ট অফ 60,000, হুম। তো এইটা আমরা কিভাবে ধরে নিলাম যে সে এই প্রজেক্টটার জন্য এটা কিনে নেয়? না, হ্যাজ জাস্ট বিন পারচেজড এট এ কস্ট অফ 60,000, বুঝছেন? এটা জি। আপনার কাছে অলরেডি ছিল, এটা এই প্রজেক্টের জন্য কিনে না, এটা এখানে দেখছে, দেখেন হুইচ টু ডেট কস্ট দ্য কোম্পানি 150,000 and is under review, এটা এখনো রিভিউ স্টেজ আছে। তাহলে কোন একটা প্রজেক্ট যদি রিভিউ স্টেজে থাকে সেক্ষেত্রে এটার জন্য তো অবভিয়াসলি সে ম্যাটেরিয়াল কিনে ফেলবে না, রাইট? কাইন্ড অফ বুকিশ থিংস আর কি, বুঝে গেছে? একটা জিনিস রিভিউ, এটা আমরা ইউজুয়ালি বাড়ি করার ক্ষেত্রে তো এরকম, আমরা যদি প্ল্যান করি তখন তো আমরা রড সিমেন্ট বালু কিনে ফেলি না, কাইন্ড অফ লাইক দ্যাট আর কি। ওকে, আমরা আগাই। এটা একটা খুব মানে ইনভ্যালিড কোয়েশ্চেনও বলবো না, যেহেতু এখানে বলছে জাস্ট বিন পারচেজ, মানে মাত্র কিনছে, এটা প্রজেক্টের জন্য তো কিনতে পারে, বাট ম্যাথে হচ্ছে এত বেশি মানে লজিক ইউজ হয় না আর কি, বুঝে গেছে? এটাকে পাস্ট ইনসিডেন্ট হিসেবে ধরাটা উচিত, যেহেতু আমাকে এভাবে ডিরেক্টলি বলে নাই যে এটা এই প্রজেক্টের জন্য কিনা হয়েছে আর কি। কিন্তু এটা যদি আমি ধরেই নেই যে এই প্রজেক্টের জন্য কিনছে, তাহলে কি আমার কোশ্চেনের অ্যান্সার রং হবে? হ্যাঁ, রং হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, কারণ এখানে পরেই বলতেছে যে প্রজেক্ট ইউজ না হইলে এটা 5,000 টাকায় ডিসপোজ অফ করতে হবে। যদি এটা এই প্রজেক্টের জন্য কিনতো তাহলে এই ইনফরমেশনটা তো দেওয়া থাকতো না। রাইট রাইট রাইট, রিলেভেন্ট ইনফরমেশন, ঠিক আছে। ওকে, দেন লেবার। ইংলিশে ভালো হইলেও একটা সমস্যা আছে, বুঝছেন? মানে এই ধরনের কোয়েশ্চেন গুলো মাথায় আসে। লেবার, স্কিলড লেবার ইজ হার্ড টু রিক্রুট, তার মানে বুঝাই যাচ্ছে কি শর্টেজ নাকি সারপ্লাস? শর্টেজ। Shortage. Very good. The workers concerned were transferred to the project from a production department, and at a recent meeting, the production manager claimed that if these people were returned to him, they could generate sales of 150,000 in the next year. The prime cost of these sales would be 100,000, including 40,000 for the labor cost itself. The overhead absorbed into this production would amount to 20,000. ওকে, তাহলে আমি এখন লেবার কস্ট কত ধরবো সেটা হচ্ছে আমার প্রশ্ন। ওকে, এখন এখানে লেবার কস্ট কত? এখানে 40,000 টাকা। 40,000 না? এক্সিস্টিং প্রজেক্টে লেবার কস্ট 40,000, তাই তো? লেবার কস্ট। জি, 6,000 কন্ট্রিবিউশন, 60,000। 60,000 হচ্ছে আমার কন্ট্রিবিউশন, ভেরি গুড। আর 40,000 হচ্ছে আমার কি? লেবার কস্ট। চেক লেবার কস্ট। আর ওভারহেড হচ্ছে 20,000, তাই না? ওভারহেড জি। অ্যাবসর্বড ইনটু দিস প্রোডাকশন। আচ্ছা, যেহেতু আমার শর্টেজ আছে তাইলে নতুন প্রজেক্টে, নতুন প্রজেক্টে লেবার কস্ট কত হবে? 40 প্লাস কন্ট্রিবিউশন লস কত হচ্ছে তাহলে? 60, 100,000 হবে। 100,000 and over 120। আমার কন্ট্রিবিউশন মার্জিন কত? কন্ট্রিবিউশন হচ্ছে কি 60 প্লাস আমার লেবার কস্ট হচ্ছে 40, রাইট? কন্ট্রিবিউশন হচ্ছে, সেলস হচ্ছে 1,50,000 টাকা, আর প্রাইম কস্ট হচ্ছে 1,00,000 টাকা, তাই না? আচ্ছা, তাহলে 50। 50,000 হচ্ছে কন্ট্রিবিউশন, আর লেবার কস্ট হচ্ছে 40, আচ্ছা, তাইলে কত হবে? 90। 90,000। বুঝে গেছে? একটু আগে উপরেই তো করলাম। জি জি জি। ঠিক আছে। ওকে, আমি কি কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলা হচ্ছে ডিরেক্ট সেলস রেভিনিউ মাইনাস দ্য ভেরিয়েবল এক্সপেন্স, তাই তো? জি জি। তো আমার প্রাইম কস্ট ইজ মাই ভেরিয়েবল এক্সপেন্স, তাই না?
প্রাইম জি। কস্ট ইজ ইকুয়াল টু কি? ডিরেক্ট মেটেরিয়াল প্লাস ডিরেক্ট লেবার। Right. তাইলে আমার লেবার কস্ট হচ্ছে লস্ট কন্ট্রিবিউশন অফ 50,000 প্লাস আমার লেবার কস্ট, যেটা আমি উপরে একটু উপরেই তো এটার এক্সাম্পল দেখলাম। ওকে, জি 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 তার মানে আমি 8 টাকা। বুঝতেছি যদি আমার শর্টেজ থাকে আমার ফর্মুলা ক্লিয়ার লেবার কস্টের, আমার যদি সারপ্লাস থাকে আমার ফর্মুলা ক্লিয়ার। বুঝা গেছে? জি। আচ্ছা, সারপ্লাস থাকলে কোনো খরচ নাই, আর ইয়ে থাকলে হচ্ছে জাস্ট কন্ট্রিবিউশন সহ লেবার কস্ট অ্যাড করে যেটা ইয়েস, একদম একদম কাট টু কাট থিওরি। ঠিক আছে। আচ্ছা, আমার যদি পার্শিয়াল এখান থেকে নিতে হয়, পার্শিয়াল বাইরের থেকে নিতে হয়, সেক্ষেত্রে ওভাবে কস্টিংটা করতে হবে। রাইট। বুঝা যাবে? জি ঠিক আছে জি ভাই। ব্যাপারটা। জি জি বুঝতে পারছি। তাইলে আমার লেবার কস্ট পড়তেছে 50,000 প্লাস 40,000। 50,000 হচ্ছে আমার লস্ট কন্ট্রিবিউশন মার্জিন, আর 40,000 হচ্ছে আমার লেবার কস্ট, টোটাল 90,000। এটা আমার আউটফ্লো, রাইট? জি Right. আর এটা আমার জন্য অবভিয়াসলি রেলেভেন্ট। ঠিক আছে, ঠিক আছে। জি মাইনাস 90,000। দেন আসি রিসার্চ স্টাফ। ইট হ্যাজ অলরেডি বিন ডিসাইডেড দ্যাট আচ্ছা একটু থামে ভাই। এই যে ওভারহেড অ্যাবজর্বড, ওভারহেড প্রোডাকশনের যে ওভারহেড 20,000 টাকা। অ্যাবজর্পশন কস্টিং এর, ওকে, মানে এটা ওই এক্সিস্টিং যে ফ্যাসিলিটি চলতেছে ওইটার অ্যাবজর্পশনে 20,000। এটা আমার নতুন প্রজেক্টের সাথে কোনো রিলেভেন্স আছে এরকম কোনো ইনফরমেশন আমাকে দেওয়া হয়নি। ওকে, আচ্ছা। রিসার্চ স্টাফ। It has already been decided that when work on this project ceases, মানে বন্ধ হওয়া, ওকে, যখন এই প্রজেক্টের ওয়ার্ক বন্ধ হবে, the research department will be closed. ভাইয়া সরি, হ্যাঁ, এখানে ওই যে আরেকটা কথা তো বলা যায় যে যে ওভারহেড অ্যাবজর্ব, তো যেটা হ্যাঁ। অ্যাবজর্ব হয়ে গেছে ওইটা তো সাঙ্ক কস্ট হিসেবে ধরা যায় 20,000, তো এটা তো আসার কোনো প্রশ্নই আসে না। এই যে না লেবারের না, এখানে এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। এটা ধরেন আমাকে যদি বলতো যে এখানে 20,000 অ্যাবজর্পশন হচ্ছে নতুন ওল্ড প্রজেক্টে অ্যাবজর্ব কস্ট, নতুন প্রজেক্টের অ্যাবজর্পশন এটার একটা 50% ধরা হবে, তখন কি হইতো? তখন 50% কস্টে চার্জ করতে হতো। বুঝা গেছে? আচ্ছা, যদি নতুন প্রজেক্টের কথা বলতো তখন কিন্তু এটাকে ওই আমার রিলেভেন্টে নিয়ে আসতে হতো। জি জি জি, আচ্ছা এটা নিয়ে এখন কোনো আমার কাছে ইনফরমেশন নাই, সেহেতু আমি এটা বাদ দিয়ে দিছি। সলিউশনে কি করছে আমি জানি না, ওকে, বাট আমার লজিক্যাল মনে হয়েছে যে এটা বাদ দেওয়াটা লজিক্যাল। ক্লিয়ার? ওকে। জি জি ভাই। ঠিক আছে, ওকে। রিসার্চ স্টাফ। তো when the work of this project ceases, মানে এখনই ডিসাইড করে ফেলছে যখনই প্রজেক্টের কাজ বন্ধ হবে, the research department will be closed. রিসার্চ ডিপার্টমেন্টটা ক্লোজ করে দিবে। Research wages for the year are 60,000 and redundancy and severance pay has been estimated at 15,000 now or 35,000 in 1 year's time. কি বলতেছে? আমি যদি এদেরকে রেখে দেই, এদের জন্য তো 60,000 টাকা আমার দিতেই হবে, রাইট? এদের ওয়েজেস, মানে এদের ওয়েজেস হচ্ছে 60,000 টাকা, এটা আমার দিতেই হবে এদেরকে রাখলে, ওকে। কিন্তু আজকে বের করে দিলে 15,000 টাকা দিয়ে বের করে দিতে পারবো, আর যদি 1 মাস পরে বের করি 35,000 টাকা ওদেরকে সেভারেন্স পে দিতে হবে। বুঝা গেছে? 1 বছর পরে। হ্যাঁ। তাইলে মুদ্রা কথাটা কি? মুদ্রা কথাটা হচ্ছে এদের এখন টেনিউর শেষ, রিসার্চ স্টাফদের টেনিউর শেষ, নতুন প্রজেক্টের জন্য 1 বছরের জন্য ওদেরকে লাগবে, সেজন্য ওদের 1 বছরের স্যালারি হচ্ছে 60,000 টাকা। এটা তো আমার দিতেই হবে ওদেরকে যদি আমি রাখি, তাই না? জি। কিন্তু 1 বছর যদি আমি ওদেরকে রাখি তাইলে ওদেরকে আবার 35,000 টাকা সেভারেন্স পে দিতে হবে, যেটা আজকে বের করে দিলে মাত্র 15,000 টাকা দিতে হইতো। বুঝা গেছে? জি তাইলে ওদেরকে যদি আমি 1 বছরের জন্য রেখে দেই আমার 15,000 টাকা সেভ হয়ে যাচ্ছে না? জি। আর আমার 60,000 টাকা, হচ্ছে। হ্যাঁ, আমার 60,000 টাকা খরচ হচ্ছে। জি।
আর আবার 1 বছর পরে 35,000 টাকা দিতে হবে। হুম। আর 15,000 টাকা আমি আজকে সেভ করতেছি। তাহলে আমার কস্টিংটা হচ্ছে এইরকম, 15,000 টাকা আমার ইনফ্লো হচ্ছে আর 95,000 টাকা আমার আউটফ্লো হচ্ছে। তাইলে আউটফ্লো হচ্ছে টোটাল 80,000 টাকা। বুঝা গেছে? জি। এই যে আচ্ছা, এগুলা কি আসলে আমরা ফাইন্যান্স অঙ্ক করতেছি নাকি আমরা হচ্ছে ক্লাস 6 এর পাটিগণিত করতেছি? হ্যাঁ, ভাই এক্সামে তো আর এত সিম্পল থাকবে না। এক্সামে এর থেকেও সিম্পল থাকে। এটাই হচ্ছে বিশ্বাসের মধ্যে সমস্যা। ইন্টারেক্টিভ যে সেলফ টেস্ট গুলো দেখলাম ওগুলো তো ভাই অনেক ট্রিকি। না না, কারণ হচ্ছে ওই যে বড় কোশ্চেনে ঢুকে গেছেন তাই। আমরা একটা বড় কোশ্চেন সলভ করব, তো খুব ক্রিটিক্যাল, সবচেয়ে ডিফিকাল্ট যেটা সেটাই সলভ করব, তখন আপনি দেখবেন। ঠিক আছে, জি। নেক্সট ক্লাসে আমরা একটা বড় কোশ্চেন সলভ করব। ওকে, তাইলে এটা আমার শুনেন, পাটিগণিত সলভ করা যাদের জন্য ইজি তাদের জন্য এগুলো কোনো বিষয় না, আমি আপনার বলতেছি আপনাকে। আমরা হচ্ছে অঙ্ককে খুব ভয় পাইতাম কমার্সের স্টুডেন্ট যারা আছি আমরা 9-10-এ, সেজন্য হচ্ছে বাজে অবস্থা। ওকে, এরপর হচ্ছে ইকুইপমেন্ট। ওকে, এখানে হচ্ছে আমার একটা সিচুয়েশন অ্যারাইজ হচ্ছে, দেখি। দ্য প্রজেক্ট ইউটিলাইজেস a special microscope which cost 18,000 3 years ago. 18,000 টাকা দিয়ে একটা স্পেশাল মাইক্রোস্কোপ কিনছিল। ওকে, 3 বছর আগে। হ্যাঁ 3 বছর আগে। সেটা এই প্রজেক্টে ইউটিলাইজ হবে, মানে ইউজ হবে। ওকে, আচ্ছা। তাহলে 18,000 টাকা নিয়ে আমার কোনো আর কথাবার্তা নাই। ওকে, জি ইট হ্যাজ এ রেসিডুয়াল ভ্যালু অফ 3,000। 3,000টা হচ্ছে কি এনআরভি, তাই না? জি ইট হ্যাজ এ রেসিডুয়াল ভ্যালু অফ 3,000, মানে আমি যদি এখন বিক্রি করে দেই 3,000 in another 2 years, 2 বছর পর, and a current disposal value of 8,000. ওকে, ওকে। তাহলে কারেন্ট এনআরভি কত? 8,000। 8,000। আর 2 বছর পরে কত? 3,000। 3,000. If used in the project, it is estimated that the disposal value in 1 year's time will be 6,000. 1 বছর পরে কত? 6,000। তাইলে এখানে আমাকে ইনফরমেশন দিছে আসলে একটা এনআরভি, তাই না? জি আজকে হইলে কত এনআরভি? আজকে হলে আজকে হলো 3,000। 18,000। 8,000। 8,000, সরি 8,000। ওকে, সরি 18,000 তো সান কস্ট। ওকে, 8,000। 8,000। 1 বছর পর হইলে 6,000। 1 বছর পরে হলে আর 6,000 2 বছর পর হইলে 3,000 3,000। 3,000। আমার এই প্রজেক্টের জন্য লাগবে কোনটা? 1 বছর পরে ডিসপোজ করে দিব। 1 বছর পরে 6,000 লাগবে। ডিসপোজ করে দিব। তাইলে আমার 6,000 হচ্ছে আমার কি? 6,000 হচ্ছে আমার ডিসপোজাল কস্ট। 6,000 হচ্ছে আমার ইনফ্লো 1 বছর পরে, তাই না? 6,000 ইনফ্লো। আর আজকে আমি একটা ইনফ্লোকে ফরগো করতেছি। অপরচুনিটি কস্ট কত? 8,000। কত? 8,000। তাইলে আমার নেট অপরচুনিটি কস্ট কত? আমার ইনফ্লো 1 বছর পরে 6,000 আর আজকে আউটফ্লো হচ্ছে 8,000, তাই তো? তাহলে আমার নেট অপরচুনিটি কস্ট হচ্ছে 2,000 টাকা। আমি 2,000 টাকা লুজ করতেছি। আই এম লুজিং 2,000 টাকা ফর দিস ইকুইপমেন্ট। ইয়েস অর নো? ইয়েস। এটা কি সবাই বুঝছে? জি ভাই বুঝছি। কে বুঝে নাই আমাকে একটু বলবে? আমার মনে হচ্ছে অনেকে বুঝতেছে না, কেন যেন একটা ফিল হয় ভিতর থেকে। when I see some people are leaving, আমার তখনই মনে হচ্ছে ওনারা না বুঝতেছে না, হয়তো অনেকক্ষণ ধরে ট্রাই করছে দেন লিভ নিচ্ছে। কেউ আমাকে থামায় একটা প্রশ্ন করে না। আমরা যারা আছি মোটামুটি আমরা কি বুঝতেছি? জি ভাই। জি ভাই বুঝতেছি। আর কেউ এই দুজনের বাইরে আর কেউ আছে রেসপন্ডেন্ট যে একটু বলবে? সাদমান সাজিদ খান। বুঝছি ভাই, কিন্তু আজকে একটু অসুস্থ তো, মাথা ব্যথা আমার, এর জন্য একটু ফলো করতে কষ্ট হচ্ছে আর কি। ওকে, টেক দ্য রেকর্ডিং ফ্রম নোবেল, ওকে, যদি পসিবল ইয়েস হয়। ইয়েস ইয়েস। ওকে।
সো এটা হচ্ছে অনেক ইজি, বাসায় অবভিয়াসলি আপনারা একটু দেখবেন কালকে, এই বেসিক জিনিসগুলো একটু প্রিপেয়ার করে রাখবেন, কারণ নেক্সট ক্লাসে একটা একদম এক্সাম স্টাইল একটা ম্যাথ সলভ করব, এক্সামে যেভাবে করতে হবে। আমি হচ্ছে রোজার বন্ধের সরি ঈদের বন্ধের আগে ম্যাথটা সলভ করে দিব, একটাই রিজন, ঈদের ছুটিতে যাতে একদম চ্যাপ্টার 2টা আপনারা মোটামুটি কোপায় ফেলতে পারেন। বড় একটা ছুটি আছে, চ্যাপ্টার 2 যাদের শেষ ঈদের ছুটিতে, ওরা মোটামুটি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এক্সামে হচ্ছে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পাবে, অনেক বেশি আগে যাবে। স্কুলের ভাই বাচ্চাদের মতো এত ম্যাথ দেয়া, হ্যাঁ 43 অবভিয়াসলি সম্ভব, অবভিয়াসলি ভাই। সম্ভব। ঠিক আছে, ব্রেকটা ভাইয়া কবে থেকে কবে? বুঝি নাই। ঈদ ব্রেক 6 তারিখ break। থেকে। আমাদের ক্লাস ঈদের আগে লাস্ট হবে কবে? আমাদের ক্লাস তো নেক্সট টিউসডেতে হবে, এরপর ঈদ ব্রেক কয়দিন দিব এটা আমি জানাই দিব, কারণ হচ্ছে আপনারা তো হচ্ছে মানে মোবিলিটি থাকলেও ল্যাপটপ তো থাকবে সাথে, তাই না? জি তো আমরা দেখি, আমরা ঈদ তো হচ্ছে শনিবারে, রবিবারে ক্লাসটা হয়তো নিব না, আবার মঙ্গলবার থেকে কন্টিনিউ করব। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা একটু দেখি, কারণ এর পরের রবিবারে আবার খুলে ফেলবে অফিস টফিস সব, তো মাঝখান দিয়ে একটা ক্লাস আপনারা একটু করবেন কষ্ট করে। ঠিক আছে। তো এই ইকুইপমেন্টের ম্যাথটা বুঝছে আমরা যারা অ্যাভেলেবেল আছি মোটামুটি? জি ভাই বুঝছি। জি তাইলে আমরা পরেরটাতে চলে যাই, শেয়ার অফ জেনারেল বিল্ডিং সার্ভিসেস। এটা একটু এখানে কনফিউজিং, তারপরও ইনফরমেশনটা খুব ক্লিয়ার না। ওকে, তো আমি আমার মতো করে এটাকে প্রজেক্ট করছি আর কি। দেখি, দ্য প্রজেক্ট ইজ চার্জড উইথ $35,000 per annum to cover general building expenses. The project is charged with $35,000 per annum to cover general building expenses. Immediately, the project is discontinued. The space occupied could be sublet for an annual rental of $7,000. তো এখানে প্রথমে বলেই দিছে, দ্য প্রজেক্ট ইজ চার্জড উইথ $35,000 per annum to cover general building expenses. এই জেনারেল বিল্ডিং এক্সপেন্স এটা চার্জ করে ডিরেক্টলি প্রজেক্টে, তাইলে এটা আমার জন্য একটা রিলেভেন্ট কস্ট, তাই না? রাইট। ওকে, প্রজেক্টটা যখন ডিসকন্টিনিউ হবে তখন অকুপাইড যে প্লেসটা সেটা সাবলেট দেওয়া যাবে অ্যানুয়াল রেন্টালে $7,000। বুঝা গেছে? জি। ওকে, তার মানে কি? তার মানে আমি যদি প্রজেক্টটা এখন অকুপাই করে রাখি তাহলে আমি 1 বছরের অ্যানুয়াল রেন্টাল পাচ্ছি না 7,000 টাকা, তাই না? জি আর এটাতে আমি 35,000 টাকা জেনারেল এক্সপেন্স চার্জ করতেছি, তাহলে আমার টোটাল এক্সপেন্স কত হইলো? 42,000। 42,000। ওকে, এটা হচ্ছে ওয়ান ওয়ে অফ লুকিং ইনটু ইট। আর একটা ওয়ে আছে, আমার যে বিল্ডিংটা আছে, ওকে, এটা যদি আমার নিজস্ব বিল্ডিং হয় সেক্ষেত্রে 35,000 তো আমি প্রজেক্ট নিলেও চার্জ করতে হইতো, না নিলেও চার্জ করতে হইতো। ইয়েস অর নো? জি মাহমুদুর রহমান, ইয়েস অর নো? ইয়েস, রাইট। তো সেক্ষেত্রে আমার শুধুমাত্র 7,000 টাকাটাই আমার অপরচুনিটি কস্ট হইতো, কারণ আমি 1 বছরের রেন্টটা পাচ্ছি না। বুঝা গেছে? রাইট। তো এখানে দুইটা ইয়ে আছে, যেহেতু এইখানে ওই কিছু জিনিস চার্জ আছে। বলছে, দ্য প্রজেক্ট ইজ চার্জড বলছে। হ্যাঁ, প্রজেক্ট ইজ চার্জড বলার কারণে আমি প্রথম সিচুয়েশনটাকে রেডি করে রাখছিলাম, ঠিক আছে? বাট এটা এইভাবেও হইতে পারে যে আমি 1 বছর লুজ করতেছি, ঠিক আছে? এটাই ভায়াবল মনে হয়, কারণ কি যেহেতু হ্যাঁ। চার্জ বলছে এটা আমাকে সাঙ্ক কস্ট ঢুকাই দিলাম, আর যেটা আমি পাবো সাঙ্ক কস্ট না, সাঙ্ক কস্ট না, না না এটা না, হচ্ছে আমার sunk ফিক্সড cost কস্ট। না। এটা সাঙ্ক হ্যাঁ? কস্ট না, এটা ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। হ্যাঁ, ফিক্সড কস্ট, যেটা আমার ওই জেনারেল ওভারহেড। ওকে, মানে আমার এই প্রজেক্ট হইলেও হবে, না হইলেও হবে।
অ্যাডমিন এক্সপেন্স আর কি বলছে যে চার্জ বলছে যেহেতু Common সেহেতু ওইটা expense. নিয়ে যাচ্ছি, প্লাস হচ্ছে কি যেহেতু আমি একটা সাবজেক্ট দিতে পারতেছি না, হ্যাঁ। ওই জন্য ওইটা আমার কস্ট। তো এখানে ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার আছে, ওকে? মানে আমরা যারা ফাইন্যান্সের বই লিখি আমরা তো আসলে ইংরেজিতে অত বেশি ক্রিটিক্যাল থিঙ্ক করি না, লিখে ফেলছি আর কি, একটা ফ্রেন্সে একটা ওয়ার্ড দিয়ে লিখে ফেলছি, ঠিক আছে, বাট এটা এক্সপ্লেন করতে গিয়ে একটু সমস্যা হচ্ছে আর কি, বুঝাইতে পারছি? আই ডোন্ট নো অ্যাবাউট দ্য সলিউশন, এটা হয়তো একটা ইন্টারেক্টিভ কোয়েশ্চেন, এটা নিশ্চয়ই সলিউশন থাকবে, আপনারা দেখে নিয়েন, বাট আমার মনে হইলো যে দুইটাই মানে অ্যাপ্রোপ্রিয়েট আর কি, কারণ এটা আমার ডিসিশন মেকিং এ কোনো ইম্প্যাক্ট করতেছে না, তো এই জন্য আমি এটা নিয়ে বেশি আর ঘাটাই নাই, বুঝা গেছে? বাট যখনই কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে, অবভিয়াসলি আপনি যদি ওই ব্যারিয়ারে আটকাইতে না চান, সেক্ষেত্রে আপনি একটা নোট দিয়ে দিবেন, ওকে? তো এখানে যদি আমরা একটা নোট দেই যে as it is clearly mentioned that the project is charged with 35,000, we have considered it to be relevant with the project cost. ঠিক আছে, একটা লেখা লিখে দিলে আপনি সেফ, ওকে? আপনি জি সেফ জি জোনে চলে যাবেন। আর এই ধরনের লেখাগুলো লেখাটা প্রফেশনাল এক্সামে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আপনার প্রফেশনালিজমকে রিফ্লেক্ট করে, বুঝা গেছে? জি ভাই। তাহলে আমি দেখতেছি যে আমার নেট ক্যাশ ফ্লো হচ্ছে 91,000 পজিটিভ, সো দ্য প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড আর কি। এখানে বলেই দিচ্ছি ইগনোর দ্য টাইম ভ্যালু অফ মানি, এটা 1 ইয়ারের একটা টাইম লাইনে, ওকে? জি যেহেতু কোনো ফ্যাক্টরি হবে না, মানে 1 বছর তো। হ্যাঁ হ্যাঁ, Alright. 1 বছর, সো টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করতে হচ্ছে না। তো এই যে এই জিনিসটা করলাম না, এটা মাল্টিপল ইয়ারের জন্য করে এনপিভি করতে হবে আর কি, বুঝা গেছে? জি। এটাই আমাদের ম্যাথ থাকবে এক্সামে। সো এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাই, তাহলে এই যে 91 এটা 0 ইয়ারে আমার ক্যাশ ফ্লো, রাইট? হ্যাঁ, 0 ইয়ারে বা 1 ইয়ারে অসুবিধা নেই। 1 ইয়ারে এন্ড অফ 1 ইয়ার। আচ্ছা, এখানে অনেকগুলো তো এন্ড অফ 1 ইয়ারের হিসাবে আছে, তাই না? সবগুলো এন্ড অফ 1 ইয়ার আছে। বুঝা গেছে? জি ভাই জি। সো এখানে যেটা ইকুইপমেন্ট যেটা ব্যবহার করছি, এখানে তো এটা যদি ফর এক্সাম্পল এটা প্লাস থাকতো 2000 টাকা, তো এটা আমার ক্যাপিটাল খরচ, তাই না? এখন এটার জন্য তো আমার আবার যে ডেপ্রিসিয়েশনের কথা যদি থাকতো, বা আমি মানে বোঝাতে চাচ্ছি যে ক্যাপিটাল অ্যালাউন্সের ইম্প্যাক্টটা যদি এখানে থাকতো, তখন এই যে এটা তো আবার এই যে নেট হচ্ছে গিয়ে এনপিভি কে কমাই দিত, রাইট? এটা আমরা দেখব পরবর্তী এপিসোডে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে ইররিলেভেন্ট আর কি, এই সাবজেক্টের বাইরে আর কি। বুঝি নাই ভাই। ইররিলেভেন্ট কোশ্চেন সাবজেক্টের টপিকের বাইরে। শিওর অনেকক্ষণ ধরে তো কন্টিনিউ করছেন, সো একটু পড়াশোনার বাইরে একটু কথাবার্তা বলি। ওকে সো মানে হ্যাঁ, সো আপনি তো মানে খুব কম টাইমে কোয়ালিফাই করছেন, মানে আপনি কি স্ট্র্যাটেজি বা কিভাবে আপনার জার্নিটা যদি একটু কুইকলি শেয়ার করতেন। আর এটা কি আপনি একটা বুঝছেন, সিসিতে থাকা অবস্থায় শেষ করছেন? সিসিতে থাকা অবস্থায়, হ্যাঁ সিসিতে থাকা অবস্থায় শেষ করছি। সিসিতে অনেক বেশি, আপনাদের তো 3 বছর থাকতে হয়। আপনার কি কম ছিল? মোটামুটি মানে এক্সেপশনালি ভালো রেজাল্ট, এই জন্য 2.5 বছর ছিল নাকি? 2.5 বছর তো লাগে নাই, আর একটু কম লাগছে। আমার হচ্ছে পরীক্ষা দিছি 2 বছরের মধ্যে, তো রেজাল্ট দিতে দিতে হচ্ছে 2 বছর 1 মাস হয়ে গেছিল। আবার মাঝখান দিয়ে একটা অ্যাটেম্প দিই নাই, 2 বছরের মধ্যে আবার একটা অ্যাটেম্প খালি গেছে, এটা দিই নাই, পরীক্ষা দিই নাই, শিখছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। মোটামুটি এই আর কি, এই হচ্ছে অবস্থা। তো ভাই বলেন কি, মানে কি স্ট্র্যাটেজি বা
স্ট্র্যাটেজি হচ্ছে একটা, আগে প্রথমে বুঝতে হবে যে আপনি শুরুতেই যেটা বলছিলেন অপরচুনিটি কস্ট আপনি বুঝে ফেলছেন অলরেডি। তো মানে আমি চিন্তা করছিলাম যে যত লেটে পাস করব তত টাকা লস হবে আমার, এটা হচ্ছে আমার প্রথম থিঙ্কিং ছিল। আর সেকেন্ড থিঙ্কিং হচ্ছে বেসিক, ওই যে পাটিগণিতের কথা বলতেছি না, পাটিগণিত, বীজগণিত, এরপরে ইংরেজি, হ্যাঁ এগুলাতে একটু দক্ষতা অর্জনের চেষ্টা করছিলাম প্রথমে। হ্যাঁ আমি জানি যে আমার এক্সাম ক্র্যাক করতে হইলে আমার হচ্ছে ফাউন্ডেশন স্ট্রং হইতে হবে। আমার ফাউন্ডেশন আমি দেখলাম যে এখানে অঙ্ক ইংরেজি ছাড়া আর কিছু নাই। আপনি এখানে পড়েন না, ল্যাঙ্গুয়েজ গুলো যদি আপনি একটু ইংলিশটা বুঝেন আর আপনি যদি গণিতে একটু ভালো হন তাইলে এগুলো একদম ইজি না। আমি ওই জিনিসটাকে অ্যাকচুয়ালি মোটিভেশন হিসেবে নিয়েছিলাম যে আমি একটু ফাউন্ডেশনটা স্ট্রং করি, এরপরে বাকিটা হচ্ছে অটোমেটিক আসবে যে আপনি কত সময়ের মধ্যে পাশ করতে চাচ্ছেন, এটা যদি আপনি একটু ঠিক করতে পারেন আপনি ওই অনুযায়ী পড়াশোনা করবেন আর কি। এটা বাকিটা কমপ্লিটলি হচ্ছে আপনার ডেডিকেশনের উপর। মানে আমার এবারই পাশ করতে হবে এই ধরনের সিচুয়েশনে যারা পড়ে ওরা আসলে ফেল করে না, বুঝছেন। আর যারা চিন্তা করে যে আমার তো পরীক্ষা একবার দিতে না পারলেও 4 মাস পর আবার আছে তখন দিব, এই এই গোলক ধাঁধাতে যারা পড়ছে ওরা মোটামুটি পাশ করে না আর কি। আপনি পার অ্যাটেম্পটে কটা করে দিচ্ছেন সাবজেক্ট? 4টা? না আমি প্রথমে দিছিলাম তো লেভেল 1-এ 7টা, লেভেল 2-তে 7টা দিছি 6টা, তারপরে হচ্ছে এদিকে একটা, আবার অ্যাডভান্সের 2টা, তারপরে লাস্টে কেস স্টাডি। মানে লেভেল 2 একবারে দিয়েছেন সম্পূর্ণ? হ্যাঁ হ্যাঁ 7টা একবার। Great. মানে মানে পড়ার টাইম এত টাইম পাইছেন মানে সব চ্যাপ্টার? ওই যে আমার একটু কম্পারেটিভ অ্যাডভান্টেজ ছিল, সেটা হচ্ছে ওই যে অঙ্ক ইংরেজিতে একটু বেশি মনোযোগ দেওয়ার কারণে আপনার হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি, এরপর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, অডিট, এরপরে FM, এই 4টা বিষয় খুব কম পড়তে হয়েছিল, বুঝছেন। আর FAR, FAR ল, এগুলোতে একটু বেশি টাইম দিয়েছিলাম। ট্যাক্সটা হচ্ছে প্রথমবারে আসে নাই, কারণ ট্যাক্সটা হচ্ছে আমি এমনিতেই পরীক্ষা দিয়েছিলাম, ওইটাতে সি পাইছিলাম, তো ওইটা হচ্ছে এমনিতে পরীক্ষা দিয়েছিলাম আর কি, এটা তেমন প্রিপারেশন নিয়ে নাই। তবে আপনারা যদি টার্গেট করেন যে 3টা পরীক্ষা দিবেন, 3টায় ভালো করে পড়ে দিবেন আর কি। এমনি ফাও দেখার জন্য একটা পরীক্ষা দিলাম, এটা করার দরকার নেই, এটা একটা প্রেসার প্লাস ঝামেলা, এটা করারই দরকার নেই। যে কয়টাতে কনফিডেন্ট থাকবেন ওই কয়টা এক্সাম দিবেন বা এনরোল করবেন, 2টা হইলে 2টা। মানে বেসিক্যালি আপনার কথা হচ্ছে কি, যদি বেসিক ভালো থাকে, ফান্ডামেন্টালস এক্সপেক্ট করে যদি সব কভার করতে পারি তাহলে ভালো করা যায়। হ্যাঁ তো এর বাইরে আর কোনো কিছু নেই, অনেক আইসিবি কলেজে পাশ করা এগুলো ভয় পাচ্ছে। 4 বার 5 বার দিতেছে, ট্যাক্স দিচ্ছে। না না এগুলা ভুয়া, এগুলো হচ্ছে পরীক্ষা ভালো হয় না। আমি এমনও দেখছি পরীক্ষাও দিতে যায় না, বুঝছেন। বস জিজ্ঞেস করছে কিরে তোমার না FM বাকি কেমন হয়েছে, বলছে খুব ভালো পরীক্ষা দিছি, বুঝছেন? এরকম দেখছি, তো এই হচ্ছে অবস্থা। পরীক্ষা পড়লে পাস না করার কোনো ওয়ে নাই। ভাই আপনি কোন ফার্মে ছিলেন সিসিতে? ডিলয়েট, নোফাস। ভাই বিগ ফোরে আসলে কিভাবে যাওয়া যায়, মানে ওখানে কি দেখে কি চায়? আপনি এখন কোথায়? আমি তো প্রি আর্টিকেলশিপে। প্রি আর্টিকেল? জি। বিগ ফোরে আপনি কোন ইউনিভার্সিটিতে এখন? ঢাকা ইউনি। ঢাকাতে? ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি হইলে বিগ ফোরে আপনি ট্রাই করেন ফাইন্যান্সে নাকি অ্যাকাউন্টিং এ? একটাও না ভাই, খুব দূরের। আপনি FBS এর, বাট হ্যাঁ
ম্যানেজমেন্ট, না তাও না। মার্কেটিং, না না। হসপিটালিটি, ট্যুরিজম। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, আমি ওই যে পরিচিত থাকার কারণে জানি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পড়ি নাই, নর্থ সাউথেরই। তো বাট ওই ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট বলেন আর পালি বলেন, ঢাকা ইউনিভার্সিটি টিকতে তো এক ব্রেন সেল লাগে, তাই না? হ্যাঁ আপনার যদি কগনিটিভ এবিলিটি না থাকতো তাহলে তো আপনি টিকতেন না। আপনি নর্থ সাউথের কোন ব্যাচ? 161 16 ব্যাচ, এইচএসসি 15। তো যেটা এখন আইডিয়া সেটা হচ্ছে কি, বাসায় কলেজ কোনটা? কলেজ ক্যান্ট পাবলিক চিটাগং। তো এখন যেটা আইডিয়া সেটা হচ্ছে কি, রেগুলার একটু পড়তে হবে, ডিটারমিন্ড হইতে হবে যে এবারই পরীক্ষাটা দিব, এবারই পাস করব। আমরা একটু মিউট করি। ওকে, ডিটারমিন করতে হবে যে এবারই পরীক্ষা দিব, এবারই পাস করব, এটা ডিটারমিন থাকতে হবে। বেসিক ফাউন্ডেশন একটু নজর দিতে হবে, ইংলিশ এবং অঙ্ক। ইংলিশের জন্য একটু পেপার পড়লে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ডেইলি স্টার পড়ার দরকার নেই। এরপরে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আর ইন্ডিপেন্ডেন্সটা এনাফ। এরপরে এদিকে আপনার কি বলে, অঙ্কর জন্য হচ্ছে একটু এরিথমেটিক দেখতে পারেন, বেসিক অঙ্ক টঙ্ক একটু দেখতে পারেন, হ্যাঁ এগুলা। এরপরে রেগুলার একটু বইয়ের গুলা প্র্যাকটিস করতে পারেন। মাঝখান দিয়ে তো একটু ভালোই টাইম দিচ্ছি আপনাদেরকে। এই মঙ্গলবারে আমরা একটা ম্যাথ সলভ করার পরে ভালো একটা টাইম পাবেন, ওইটা একটু কাজে লাগাইলে চ্যাপ্টার 2টা আগাই যাবেন আর কি। ঠিক আছে, ঠিক আছে ভাই। thank you everyone, hope to see you in the next class. Till then, practice at home. Thank you, Bhaiya. Welcome. আসসালামু আলাইকুম। আমি আমার ইয়ে খুঁজে পাচ্ছি না।